আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 3য় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, বলে গেছেন রাম সন্না। সেদিন কর্নেল নীলাদ্রি সরকারের জাদুঘর স্বদেশ ড্রয়িং রুমে ঢুকে একটু হকচকিয়ে গেলুম। বৃদ্ধ প্রকৃতিবিদ বেজায় গম্ভীর মুখে কোণার দিকে বসে আছেন এবং ভুরু কুচকে জানলার বাইরে কার উদ্দেশ্যে বিড়বিড় করে কি যেন বলছেন। ওর ঋষিতুল্য সাদা দাড়িতে একটি কালো চক্রাবক্রা প্রজাপতি নিশ্চুপ বসে আছে। নিশ্চয়ই ওর সংগ্রহশালার কোনো দুর্লভ প্রজাতি, কিন্তু কর্নেলের এ ব্যাপারে কোনো দৃকপাত নেই। ওই জানালার বাইরে এক বিশাল নিম গাছ, সেখানে ঝাঁকে ঝাঁকে শীতের কুচকুচে কালো কাক তুমুল চেঁচামেচি করছে। সেটাই কি আমার বৃদ্ধ বন্ধুর বিরক্তির কারণ? উনি কি ওদের সাপমন্নি করছেন? করারই কথা। ওই কদাকার পাখিগুলো ছাদের যত্নলালিত প্ল্যান্ট ওয়ার্ল্ডের দুষ্প্রাপ্য অর্কিড এবং ক্যাকটাসের ওপর প্রায়ই হামলা করে। গুড মর্নিং সম্ভাষণের জবাব না পেয়ে একটু ইতস্তত করার পর সোফায় বসে পড়লুম। একটু পরে ষষ্ঠীচরণ নিঃশব্দে কফির পেয়ালা রেখে গেল। তার মুখখানাও বেশ তুম্ব। অনুমান করলুম তাহলে নির্ঘাত এই সুন্দর শীতের সকালে প্রভু বৃত্তে কোনো মন কষাকষি হয়ে থাকবে এবং প্রভু ভদ্রলোক পেয়ারের ভৃত্যের উদ্দেশ্যেই গোপনে সাপান্ত করছেন। কিন্তু কি করে থাকতে পারে ষষ্ঠীচরণ? কোনো প্রজাপতি ঠ্যাং ভেঙে ফেলেছে, নাকি টোরাদ্বীপ থেকে সংগৃহীত 3 পেয়ে অলক্ষণে বাদুরটির খাঁচা খুলে দিয়েছে? যতদূর জানি ষষ্ঠী ওই কিম্ভূত স্তন্যপায়ী উরুক্কু জন্তুটিকে দুচক্ষে দেখতে পারে না। কফিতে চুমুক দিয়ে আর চোখে দেখলুম কর্নেল এবার টেবিলের দিকে ঝুঁকে কি যেন লিখছেন। মিনিট 2 পরে উনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং পাইচারি ভঙ্গিতে আমার দিকে এগিয়ে এলেন। তখন বললুম, ষষ্ঠীচরণটা বড্ড বাজে। আমার বৃদ্ধ বন্ধু গলার ভেতর বললেন, ষষ্ঠীর চেয়ে বাজে লোক জগমোহন বোস। জগমোহন আবার কে? কর্নেল একটা ভারী শ্বাস ছেড়ে বললেন, আসলে লোকটা প্রচন্ড অর্থপিশাচ। দেখো জয়ন্ত, টাকার চেয়ে দামি জিনিস হলো মুখের কথা। কথা দিয়ে যে কথা রাখে না তার মতো পাপী আর কে। ঠিক ঠিক, কিন্তু কি কথা দিয়ে কথা রাখেনি আপনার ওই জগমোহন? দুঃখিত স্বরে কর্নেল বললেন, আগেও লোকটা ঠিক এরকমই করেছিল। এম্মানুয়েল দা সামোসার লেখা দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ ক্রিসো আইল্যান্ডস বইটার দরদাম ঠিক করে এলুম। পরদিন আনতে গিয়ে শুনি বেশি দাম পেয়ে কাকে বেচে দিয়েছে। 1784 সালের বই, অতি দুষ্প্রাপ্য। আমার ক্ষোভের কারণ শুধু তাই নয়, জগমোহন দাঁত বের করে হাসছিল, ভাবতে পারো। সহানুভূতি দেখিয়ে বলল, ভীষণ অন্যায়। ফোঁস করে ফের শ্বাস ছেড়ে কর্নেল বললেন, তুমি কি এই প্রবাদ শুনেছ ডার্লিং? যত হাসি তত কান্না, বলে গেছেন রাম সন্না। শুনেছি, সত্যি তো হাসি ভালো নয়। জগমোহন কেঁদে কুল পাবে না পরে। কর্নেল বললেন, রাম সন্না অর্থাৎ রামশঙ্কর শর্মা 1859 সালে আত্মচরিত নামে নিজের জীবনী লেখেন। খুব রোমাঞ্চকর তার জীবন। কম বয়সেই বাড়ি থেকে পালিয়ে জাহাজে সি বয়ের চাকরিতে ঢোকেন। সারা পৃথিবী ঘুরে বেড়ান। বৃদ্ধ বয়সে নদিয়ার গ্রামে ফিরে পৈতৃক ভিটেতে প্রকাণ্ড বাড়ি তৈরি করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। রামশঙ্কর গোপনে বিদ্রোহীদের অর্থ সাহায্য করতেন। তার ফলে ইংরেজ শাসকদের কোপে পড়েন এবং বিচারে তার ফাঁসি হয়। ফাঁসি সেলে থাকার সময় তিনি এই আত্মচরিতখানি লিখেছিলেন। তার মৃত্যুর পর সরকারের অনুমতি নিয়ে তার ভাই শ্যামশঙ্কর বইটি ছেপে বের করেন।
বইটি সত্যি মূল্যবান এবং দুষ্প্রাপ্য। জগমোহনকে কিছুদিন যাবৎ তাগিদ দিচ্ছিলুম বইটি যদি জোগাড় করতে পারে। বাধা দিয়ে বললুম, জগমোহনের কি বইয়ের দোকান আছে? কলেজ স্ট্রিটে গেলে দেখতে পাবে, সাইনবোর্ডে লেখা আছে হারানো বই। খুবচি ঘরের ভেতর আগা পাঁচতলা পুরনো বইতে ঠাসা, দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। ফুটপাত থেকে কথা বলতে হবে। তবে জগমোহনকে তুমি পুরোপুরি দেখতে পাবে না। বইয়ের গাদার ফাঁকে ওর ডাঁকটুকু ছাড়া আর কিছু চোখে পড়বে না। শরীরের বাকি অংশ দেখতে হলে তোমাকে টাকা বের করতে হবে। তখন দেখবে বইয়ের সুরঙ্গ থেকে ফ্যাকাশে একটা হাতের তালু বেরিয়ে আসছে। ফের বললেন, গতকাল সন্ধ্যায় সে ফোনে বলল শিগগির চলে আসুন, বইটা পাওয়া গেছে। কিন্তু এদিকে হতচ্ছাড়া ষষ্ঠী এমন কীর্তি করে বসে আছে যে তখন আমার মরবারও ফুরসত নেই। পাগল হয়ে খুঁজছি। কি? বৈজ্ঞানিক নাম হলো ভ্যানেসা আর্টিসি। বাংলায় বলতে পারো কাছিম প্রজাপতি, কারণ দূর থেকে দেখলে মনে হবে লিলিপুট কাছিম, উড়লেই কিন্তু ঝলমলে পড়ি। আমার বিশ্বাস নচ্ছার ষষ্ঠী ওটাকে ওড়াতে চেয়েছিল, অমনি হাত ফসকে পালিয়েছে। ওহ জয়ন্ত, কি কষ্ট করে না ওটা জোগাড় করে এনেছিলুম। তুমি জানো, এই শীতে ওদের ঘুমোবার সময় বেচারাকে ঘুম থেকে খুঁচিয়ে জাগিয়ে বেটার ছেলে ষষ্ঠীচরণ। ঝটপট করে দাঁড়িয়ে বললুম, রামসন্ন্যার বইটা আর পাবেন কিনা জানি না, তবে আপনার প্রজাপতিটা আপনি পাবেন, যদি স্থির হয়ে একটু দাঁড়ান। ওকে ভীষণ চমকে দিয়ে ওর দাড়ি থেকে খপ করে প্রজাপতিটা ধরে ফেললুম। কর্নেল বিস্ময়ে ও আনন্দে এক চিক্কু ছেড়ে আমার হাত থেকে প্রিয় প্রজাপতিটা প্রায় ছিনিয়ে নিয়ে পাশের ঘরে দৌড়ে গেলেন। একটু পরে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, ডার্লিং, এবেলা তোমার লাঞ্চে নেমন্তন্ন। কিছুক্ষণ বৃদ্ধ প্রকৃতিবিদ যেন শিশু হয়ে গেলেন। ষষ্ঠীচরণকে ক্ষমা করে দিলেন। মুখ টিপে হেসে সে ঝটপট ফের দুপেলা কফি এবং প্লেট ভর্তি স্ন্যাক্স রেখে গেল। কফি খেতে খেতে কর্নেলকে স্মরণ করিয়ে দিলুম, এত হাসি হয়তো ভালো না, কারণ রামসন্না বলে গেছেন যত হাসি তত কান্না। কর্নেল বললেন, হ্যাঁ, জগমোহনের আচরণে সত্যি দুঃখ পেয়েছি জয়ন্ত। কাল রাত 9টায় দোকান বন্ধ করার সময় ফোন করে বলছে আমি যাইনি বলে অন্য এক খদ্দেরকে বইটা বেচে দিয়েছে। দেখো ওর কাণ্ড। সন্ধ্যা 7টায় বইটা পেয়েছে বলে খবর দিল, তার 2 ঘন্টা পরে জানালো অন্য একজনকে বেচে দিয়েছে। আবার সেই সঙ্গে ফ্যাক ফ্যাক করে হাসি। কি আছে বইটাতে যে এত আফসোস হচ্ছে আপনার? কর্নেল হঠাৎ ওনার সেই টেবিলটার দিকে উঠে গেলেন। তারপর এক টুকরো কাগজ হাতে নিয়ে ফিরলেন। কাগজটার দিকে তাকিয়ে একটুখানি বিড়বিড় করার পর বললেন, আচ্ছা জয়ন্ত, এমন 5টা পাখির নাম করো তো যা ক অক্ষর দিয়ে শুরু। ভেবে নিয়ে বললুম, কাক, কোকিল, কাঠঠোকরা, কাকাতুয়া, কাদা খোঁচা। খাসা জয়ন্ত, খাসা। দিশি মতে ক অক্ষর খুব পয়মন্ত, ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর। হিন্দুদের দেবতা কৃষ্ণের নাম এই অক্ষর দিয়ে শুরু। ভক্ত প্রহ্লাদের গল্পে আছে, পাঠশালায় বালক প্রহ্লাদ ক পড়তে গিয়ে কেঁদে ফেলত। তো জয়ন্ত, তুমি যে পঞ্চপাখির নাম বললে, প্রাচীন মিশরীয় চিত্রলিপিতে তারা ছিল 5টি পবিত্র শব্দের প্রতীক: স্যাটর, আরেপো, টেনেট, অপেরা, রোটাস। মিশরের রোমানদের রাজত্বকালে এই শব্দগুলো দিয়ে এক আশ্চর্য ধাঁধা বানানো হয়েছিল। এই দেখো। তাহলে তখন আমার বিজ্ঞ বন্ধু কাগজে এই ধাঁধা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। কাগজটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলুম। তাতে লেখা আছে, চুপ করে আছি দেখে কর্নেল বললেন, কোনো বৈশিষ্ট্য চোখে পড়ছে না? হ্যাঁ, যেদিক থেকে যে অক্ষর ধরে পড়ি 5টা একই শব্দ পাচ্ছি। মিশরীয়রা মাথা খাটিয়ে অদ্ভুত সাজিয়েছে তো। শুধু তাই নয়, ছকটা চারিদিকে স্যাটর শব্দ দিয়ে ঘেরা। আমরা একে বলতো সাইরেনসেস্টার ওয়ার্ড স্কোয়ার, এবং এ নাকি এক রহস্যময় শব্দবর্গ। সম্ভবত খ্রিস্টীয় 4র্থ-5ম শতকে প্যাপিরাসে মিশরীয় চিত্রলিপিতে এই শব্দবর্গ লেখা হয়। 19 শতকে এটি উদ্ধার করা হয়। হিড়িক পড়ে যায় এই ধাঁধার জট ছাড়াতে। আপাত দৃষ্টে রোমান ভাষায় শব্দগুলো পরপর রেখে মনে করলে দাঁড়ায়, দ্য সাওয়ার আরেপো হোল্ডস দ্য হুইলস কেয়ারফুলি। অর্থাৎ সোজা কথায়
আরেপো নামে একটি লোক শস্যের বীজ ছড়ানোর সময় বীজ ছড়ানো যন্ত্রের চাকাগুলো সাবধানে ধরে থাকে। কিন্তু এ কথায় কি বলতে চাওয়া হয়েছে নানা জনে নানা মানে বের করলেন। তারপর 1847 সালে এক ইংরেজ আবিষ্কার করলেন একটা অদ্ভুত জিনিস। সিন্দুকের ভেতর 5টা চামড়ার মোড়ক, মোড়কের ভেতর একটা করে প্রকাণ্ড পেরেক, আর মোড়কগুলোর গায়ে রোমান হরফে লেখা আছে স্যাটর, আরেপো, টেনেট, ওপেরা, রোটাস। প্রতিটি পেরেকে নাকি রক্তের দাগ এবং রোমান ভাষায় কিছু খোদাই করা বাক্য। ইউরোপে আরো হইচই পড়ে গেল। পণ্ডিতরা এক বাক্যে রায় দিলেন, তাহলে এই হচ্ছে এই 5টা পেরেক যা বিধিয়ে যীশু খ্রিস্টকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। ভ্যাটিকানে যিশুর পবিত্র রক্তমাখা পেরেকগুলো রাখার আয়োজন হলো। বিশেষ জাহাজ গেল সেই উদ্দেশ্যে, কিন্তু ফেরার পথে ভূমধ্যসাগরে জাহাজটা ডুবে গেল প্রাকৃতিক দুর্যোগে। ব্যাস, ওইখানেই এই ঘটনার শেষ। বললুম, তাহলে বোঝা যাচ্ছে শব্দগুলো 5টা পেরেকের নাম, কিন্তু এতকাল পরে ওগুলো আপনার মগজে বিধিয়ে দিল কে? রামশঙ্কর শর্মা ওরফে রামসন্না। সে কি? কর্নেল চুরুট ধরিয়ে বললেন, গতকাল ভৈরবগড় রাজবাড়িতে ওদের পারিবারিক লাইব্রেরিতে বইটা দেখি। 204 পৃষ্ঠার বই, খুব জীর্ণ অবস্থা। এক রাতেই পড়ে শেষ করি। এক অসাধারণ বাঙালি অ্যাডভেঞ্চারিস্টের আশ্চর্য কীর্তিকলাপ। কিন্তু এক জায়গায় রামশঙ্কর লিখেছেন, ত্রিনিদাদে গ্রামে বাস করার সময় ঝড় জলের রাতে একজন রুগ্ন স্প্যানিশ পাদ্রী তার ঘরে আশ্রয় নেন। শেষ রাতে তিনি মারা যান। তার আলখাল্লার মধ্যে চামড়ার একটি মোড়ক ছিল। স্থানীয় গির্জায় পাদ্রীর জিনিসপত্র পৌঁছে দেওয়ার আগে কৌতূহল বশে রামশঙ্কর মোড়কটা খোলেন। তার ভেতর ফুটখানেক লম্বা কালো মোটা একটা লোহার পেরেক ছিল। তার গায়ে রোমান হরফে কিসব লেখা ছিল। পেরেকটাতে একটুও মরচে ধরেনি, এবং আশ্চর্য ব্যাপার, তাতে রক্তের দাগ ছিল। চামড়ার মোড়কেও রোমান হরফে লেখা ছিল স্যাটর। কি ভেবে ওটা রামশঙ্কর ফেরত দেননি। পরে এক বিশপের কাছে কথাটার মানে জিজ্ঞেস করে রহস্যটা টের পান। তবে জাহাজ ডুবির সময় অন্তত একটা পেরেক কেউ বাঁচাতে পেরেছিল, হয়তো সেই রুগ্ন পাদ্রী। জিজ্ঞেস করলুম, রামসন্না কি করলেন পেরেকটা? সেটাই প্রশ্ন। আত্মচরিতে কোথাও সে কথা লেখা নেই, এমনকি পরে ওটার উল্লেখ পর্যন্ত নেই। কর্নেল চুরুটের ধোঁয়া ফু দিয়ে উড়িয়ে বললেন, বইটা রাজা বাহাদুরকে উপহার দিয়েছেন রামশঙ্করেরই এক বংশধর, প্রণব শঙ্কর বাড়ুজ্জে। খুব দুষ্প্রাপ্য বই। সঙ্গে মাইক্রোফিল্মের সরঞ্জাম ছিল না। ভাবলুম সময় মতো এসে মাইক্রোফিল্ম কপি করে দেব। তো আমার বরাত, কদিন আগে রাজা বাহাদুর ট্রাঙ্ক কলে জানালেন বইটা চুরি গেছে। তার সন্দেহ রাজবাড়ির আশ্রিত এক ভদ্রলোকের জুয়ারি নেশাখোর ছেলে হরিসাধনই এ কাজ করেছে, কারণ ইতিপূর্বে তার লাইব্রেরি থেকে কিছু দুষ্প্রাপ্য বই চুরি গেছে। তাই আপনি কলেজ স্ট্রিটে জগমোহনের দ্বারস্থ হয়েছিলেন? তা তো বটেই। বইটা ফেরত পেলে রাজা বাহাদুর খুশি হতেন, আমারও মাইক্রো ফিল্ম কপি হয়ে যেত, এবং পেরেক উদ্ধারে অবতীর্ণ হতেন। আমার মন্তব্য শুনে গোয়েন্দা প্রভার একটু হাসলেন। ব্যাপারটা বোধ করি অত সহজ নয় ডার্লিং। তবে আত্মচরিতের পরিশিষ্ট অংশটা পড়ে আমার মনে হয়েছিল কথাগুলোর মধ্যে কি যেন ইঙ্গিত আছে। তো ষষ্ঠীচরণ এসে বলল, এ এক ভদ্রলোক এসেছেন, খুব হাঁপাচ্ছেন, চোখ মুখ লাল হয়ে রয়েছে। কিন্তু ভদ্রলোক অনুমতির অপেক্ষা না করেই ভেতরে ঢুকে আমার পাশে ধপাস করে বসে পড়লেন। ষষ্ঠীচরণ কড়া চোখে তার দিকে তাকিয়ে চলে গেল। ভদ্রলোকের গড়ন নাদুস নুদুস, পরনের দামি স্যুট, হাতে ব্রিফকেস, বয়স 50-এর কাছাকাছি, পুরো কাঁচা পাকা গোঁফ আর মাথায় অল্প টাক আছে। রুমালে মুখ ঘষে বললেন, এ আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। 2 লক্ষ টাকা মাল সাপ্লাইয়ের অর্ডার বাতিল হতে চলেছে, আমায় বাঁচান। কর্নেল তীক্ষ্ণ দৃষ্টে লক্ষ্য করছিলেন ভদ্রলোককে। বললেন, কে আপনি? আগে আমার নাম রামদুলাল সিনহা। আরব মুলুকে ইলেকট্রনিক গুডস রপ্তানির কারবার আছে স্যার।
পার্ক স্ট্রিটে আমার সিনহা ট্রেডিং কোম্পানির পাশের চেম্বারে আপনি যাতায়াত করেন। ডক্টর বৈদ্য আমার বন্ধু, তিনিই পরামর্শ দিলেন আপনার কাছে আসতে। কিন্তু সাপ্লাই অর্ডার বাতিল হওয়ার ব্যাপারে আমি কি করতে পারি? না স্যার, না, সেজন্য আসিনি, একখানা বই চুরি গেছে। ভুরুকুচকে তাকালেন গোয়েন্দা প্রভাস। বই? কি বই? 1 মিনিট স্যার, বলছি। রামদুলাল বাবু ব্রিফকেস খুলে এক টুকরো কাগজ বের করলেন, কর্নেলের হাতে দিয়ে বললেন, হে দেখুন, বইটার নাম টাম সব লেখা আছে। কলেজ স্ট্রিটের জগমোহন বোস আমার সম্পর্কে বেআই হন, তাকে বলে রেখেছিল বইটার জন্য। কাল সন্ধ্যাবেলা উনি ফোন করলেন, বইটা পাওয়া গেছে, 500 টাকার 1 পয়সা কম হবে না। পার্টি দাঁড়িয়ে আছে বই নিয়ে, 2 লাখ টাকার ডিল স্যার। দৌড়ে গেলুম টাকা নিয়ে। দাঁড়ান, এই হাতের লেখা কার? যাকে প্রেজেন্ট করতুম তাঁর স্যার, উনার মাধ্যমেই তো অর্ডারটা পেয়েছি স্যার। ইংরেজিতে লেখা কেন? উনি যে বাংলা জানেন না স্যার। কি নাম? এক রোডরিক, গোয়ার লোক স্যার, থাকেন বোম্বেতে। উনি বাংলা বই কি করবেন? রামদুলাল বাবু মাথা নেড়ে বললেন, তা তো জানি না স্যার, কদিন আগে বোম্বে গেলুম, তখন এই কাগজে লিখে দিয়ে বললেন বইটা জোগাড় করে দিলে 2 লাখ টাকার অর্ডার পাইয়ে দেবেন। বেশ, এবার বলুন বইটা কিভাবে চুরি গেল? রামদুলাল বাবু বললেন, 1 গ্লাস জল খাবো স্যার। ষষ্ঠীচরণ ভেতরে পর্দা তুলে দৃশ্যটা উপভোগ করছিল। কর্নেল বলার আগেই জল দিয়ে গেল। রামদুলাল বাবু জলটা ঠক ঠক করে খেয়ে রুমালে মুখ মুছে বললেন, বইটা অফিসেই টেবিলের ড্রয়ারে রেখে বাড়ি ফিরেছিল। অফিসে কিছু কাজ ছিল, ছাড়তে রাত 10টা বেজে গিয়েছিল। আজ 12:15টার ফ্লাইটে বোম্বে যেতুম বইটা সঙ্গে নিয়ে। অফিসের কিছু কাগজপত্র নেওয়ার দরকার ছিল, তাছাড়া থাকি সেই বেহারায়। ভেবেছিলাম যাওয়ার পথে অফিসে হয়ে সব নিয়ে যাব, তো অফিসে এসে দেখি বইটা নেই। তন্ন তন্ন খুঁজে অফিসে সবাইকে জিজ্ঞেস করে কোনো হদিস পেলুম না। ড্রয়ারে তালা দেওয়া ছিল? ঠিক খেয়াল হচ্ছে না স্যার, এসে দেখলাম তালা দেওয়া নেই, ড্রয়ারের তালা কিন্তু ভাঙা নেই। চাবি আপনার কাছে থাকে তো? হ্যাঁ স্যার, তবে অফিসের চাবি দারোয়ানের কাছে থাকে। কিন্তু দারোয়ান কেন বই চুরি করবে? অফিসে রাতে দারোয়ান ছাড়া আর কে থাকে? রামদুলাল বাবু চমকে উঠলেন, আর কেউ থাকে না? তবে গত রাতে স্যার, তাহলে কি সেই লোকটাই? কোন লোকটা? রোডরিক সাহেবের রিপ্রেজেন্টেটিভ। কাল বিকেলে বোম্বে থেকে ভদ্রলোক এসেছিলেন, কার্ড দেখালেন, বললেন রাত্রিটা থেকে গৌহাটি যাবেন ভোরের ফ্লাইটে। আমি বললুম, তাহলে কষ্ট করে হোটেলে গিয়ে লাভ কি? অফিসে 2খানা ঘর, মাঝখানে পার্টিশন, ওকে পাশের ঘরে থাকবার ব্যবস্থা করে দিলুম। সকালে অফিসে এসে দারোয়ানের কাছে জিজ্ঞেস করলুম, বলল ভদ্রলোক ভোরে চলে গেছে। কি নাম? একটু ভেবে নিয়ে রামদুলাল বাবু বললেন, কি যেন, আর মৈত্র নাকি এস মৈত্র। তবে স্যার অবিশ্বাস করবো কেমন করে? রোডরিক সাহেবের কত রিপ্রেজেন্টেটিভ তো মাঝে মাঝে কলকাতা আসে, আমার অফিসে রাত কাটিয়ে যায়। কেমন চেহারা? ছিপছিপে গরম, ফর্সা রং, মুখে দাড়ি। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, আপনি এখন আসুন, আমি দেখছি। রামদুলাল বাবু কর্নেলের হাত জড়িয়ে ধরে বললেন, আমার সাংঘাতিক ক্ষতি হবে স্যার বইটা না পেলে। বেআই বলেছে ও বই মাথা ভাঙলেও আর পাওয়া যাবে না কোথাও, মাত্র ওই একটাই কপি ছিল। তাছাড়া আমি আবার বেআইয়ের দোকানে গিয়েছিলাম স্যার, সেখান থেকেই আসছি। জগমোহন বোস একই কথা বলল। আরো কিছুক্ষণ সাদাসাদি করে রামদুলাল বাবু বিদায় নিলেন। কর্নেল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। বললুম, জগমোহনের পেছনে নেই তো? হয়তো বইটার আরো শাঁসালো খদ্দের জুটে গেছে। কর্নেল বললেন, অনেক ক্ষেত্রে জগমোহন বই চোরের সাহায্যে দুষ্প্রাপ্য বই সংগ্রহ করে বটে, কিন্তু এই ব্যাপারটা ভারী অদ্ভুত তো। রোডরিক নামে একটা লোকের এ বই কেন দরকার হলো? জানতো, সময় আছে তোমার? আজ আমার অফ ডে। কেন? চলো তো একবার কলেজ স্ট্রিট ঘুরে আসি।
কলেজ স্ট্রিট মহাত্মা গান্ধী রোডের মোড়ে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, লোকে লোকারণ্য। আমার গাড়ি আটকে গেল জটে। মিছিল কিংবা পথসভা নাকি? এক পথচারীকে জিজ্ঞেস করলুম, কি ব্যাপার দাদা? দাদা ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, আর বলবেন না মশাই, দিনে দিনে হচ্ছেটা কি? প্রকাশ্য দিবালোক এক গাদা লোকের চোখের সামনে খুন খারাপি। উফ, আমার মাথাটা যেমন কেমন করছে, রোগ না হলে বাঁচি। আর এক পথচারী তাকে জিজ্ঞেস করলেন, কে খুন হলো? কোথায় খুন হলো? ওই যে দেখুন না গে সচক্ষে, একটা মুখোশ পরা লোক বইয়ের দোকানদারকে গুলি করে পালিয়েছে। পাশে দাঁড়িয়ে পেন বেচছিল এক হকার, সে মন্তব্য করলো, জগাইদাটা মরবে আমি জানতুম। কার বই চুরি করে কাকে বেচতো দেখে শুনে ওর দোকানের সেলসম্যানগিরি ছেড়ে রাস্তা নেমেছি। আপনি বাঁচলে বাপের নাম। কর্নেল গাড়ি থেকে মুখ বের করে দেখে বললেন, জগাইদা মানে জগমোহন মনে হচ্ছে দাদা। ওর দোকানের সামনে ভিড়টা বেশি দেখছি। তুমি গাড়িটা কাছাকাছি রেখে অপেক্ষা করো, আসছি। এতক্ষণে আমার পিলে চমকালো। বললুম, সর্বনাশ, জগমোহন খুন হয়ে গেল তাহলে? কর্নেল নির্বিকার মুখে বেরিয়ে গেলেন। পেনওয়ালা হকার আমার কথাটা শুনতে পেয়েছিল। বলল, হ্যাঁ স্যার, নাকি জিপ গাড়ি চেপে একটা লোক এসেছিল, এসেই ঢিসুম ঢিসুম করে 2 গুলি। লোকটা আমার দিকে তাক করেছিল কয়েকটা কলম নিয়ে, কিন্তু হঠাৎ ট্রাফিক জট খুলতে শুরু করলো। হর্নের শব্দে কান ঝালাপালা হতে লাগলো। বাঁ পাশে খালি পেয়ে একটু এগিয়ে গাড়ি দাঁড় করালুম। তারপর আকাশ পাতাল ভাবতে থাকলুম। কিছুক্ষণ পরে দেখি গোয়েন্দা প্রবর আসছেন। এসে হাসতে হাসতে বললেন, চলো ফেরা যাক। উনি গাড়ির ভেতর ঢুকে আরাম করে বসলে বললুম, হাসছেন যে? বডি দেখলেন নাকি নিয়ে গেছে হাসপাতালে? কার বডির কথা বলছো ডার্লিং? জগমোহনের? হ্যাঁ, আবার কার? লোকটা অসম্ভব ধূর্ত। কর্নেল চুরুট ধরালেন। গাড়ি মোড় ঘুরে এবার মহাত্মা গান্ধী রোডে পৌঁছেছে। কর্নেল বললেন, তবে কথা সত্যি যে একটা মুখোশধারী লোক এসে ওর দোকানে হানা দিয়েছিল। তারপর ফটফট আওয়াজও শোনা গেছে, কিন্তু জগমোহন বহাল তবিয়তেই আছে। আশ্বস্ত হয়ে বললুম, তাহলে খুব জোর বেঁচে গেছে বেচারা। খুব ভয় পেয়ে গেছে জগমোহন। কর্নেল হাসতে থাকলেন। আমাকে দেখে হাও হাও করে কাঁদতে থাকলো। বলল, ভাগ্যিস বইয়ের আড়ালে ছিল সে, নইলে রক্তারক্তি হয়ে পড়ে থাকত। কিন্তু এ তো সাংঘাতিক ব্যাপার। প্রথম চোটে গুলি ফসকেছে বলে বারবার ফসকাবে না? কর্নেল কোনো কথা বললেন না। চোখ বুজে সিটে হেলান দিয়ে মৃদু মৃদু টান দিতে থাকলেন চুটে। সেই সঙ্গে একটা একটা করে ওপরানোর ভঙ্গিতে দাড়ি টানতে থাকলেন। বরাবর দেখেছি রহস্যের গোলকদাতায় ঢুকে যখন বেরোবার পথ না পান, তখন এমনি দাড়ি ছেঁড়ার তাল করেন। ওর ফ্ল্যাটে আমার আজ লাঞ্চের নেমন্তন্ন। ষষ্ঠীচরণ আয়োজন করেছিল প্রচুর। ঘুঘু মশাই সেই যে চুপ করেছেন তো করেছেন, কথাবার্তা বিশেষ বলছিলেন না। খাওয়ার পর ছাদে চলে গেলেন ওর প্ল্যান্ট ওয়ার্ল্ডে। আমার ভাত ঘুমের অভ্যাস প্রবল। সোফায় হেলান দিয়ে চমৎকার একটা ভাত ঘুম হয়ে গেল। শীতের বেলা কখন ফুরিয়ে গিয়েছিল। চোখ মেলে দেখি ঋষিসুলভ চেহারা নিয়ে এবং প্রসারিত হাতে কফির পেয়ালা নিয়ে বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। সস্নেহে বললেন, নাও ডার্লিং, জড়তা ঘুচিয়ে দিতে কফির তুল্য পানীয় আর নেই। আর শোনো, ও ঘরে জগমোহন এসে বসে আছেন, অনেকক্ষণ বসিয়ে রেখেছি ওকে, এবার ডাকা যেতে পারে। ষষ্ঠী জগমোহনকে ডেকে আনলো কর্নেলের নির্দেশে। সেই সঙ্গে তাকেও কফি দিয়ে গেল। ভদ্রলোকের চেহারা দেখে বুঝতে পারছিলুম কি অবস্থা হয়েছে মনের। যেন ব্লটিং পেপারে আঁকা স্কেচ। মোটা সোটা নাদুস নুদুস গড়নের মানুষ। মাথায় এলোমেলো একরাশ চুল। চশমা নাকের ডগায় আটকে আছে কোনো রকমে। কপালে একটা টাটকা সিঁদুরের ফোঁটা। সম্ভবত কালীঘাটে দৌড়েছিলেন পুজো দিতে, সেখান থেকেই হয়তো আসছেন। কফির দিকে তাকিয়ে খাবেন কি খাবেন না ঠিক করতে পারলেন না কয়েক সেকেন্ডে। শেষে সিদ্ধান্ত করলেন খাবেন এবং এক চুমুকে পেয়ালা অর্ধেক শুষে বললেন, আমি গেছি, এক্কেরে গেছি। কর্নেল চোখ পাকিয়ে বললেন, আপনি যাবেন না তো আর কে যাবে? জগমোহন হাত নেড়ে আর্তনাদ করলেন, হ্যাঁ, কখনো হেমন হইবে না স্যার। যদি হয় আবার কান দুটো কাইটা কুত্তার গলায় লটকাইয়া দিয়েন। কর্নেল ধমক দিলেন, তাহলে বুঝতে পারছেন কিসের গর্তে হাত ভরেছিলেন? পারছি না স্যার, খুব পারছি।
জগমোহন করুণ স্বরে বললেন, আপনার কাছে মিথ্যা কওনের সাধ্য নাই। বইখান ভৈরবগড় রাজবাড়ির। ওই পোড়া কপাইলা হরিসাধন আমার এ সর্বনাশ করল। আপনি যেমন অর্ডার দিচ্ছিলেন, আমার বেআই মশাই সিঙ্গিবাবুও দিচ্ছিল, তো কথা হইল। কর্নেল বললেন, সিঙ্গি মশাইয়ের অফিস থেকে বইটা চুরি গেছে। জগমোহন ফ্যাল ফ্যাল করে তাকালেন, তারপর গলায় কাকতি মিনতি ফুটিয়ে বললেন, জাল লইয়া দিব্যি করতে বলবেন করুম স্যার, আর জাল লগে করি, বেআই মশাইয়ের লগে তঞ্চ কথা করুম না। শুনুন জগমোহন বাবু, যা হওয়ার হয়ে গেছে। আর কখনো রামশঙ্কর শর্মার আত্মচরিতের ধারে কাছে যাবেন না। কেউ লক্ষ টাকা দিতে চাইলেও ও বই জোগাড় করার চেষ্টা করবেন না। সোজা বলে দেবেন পাওয়া যাবে না। আবার মুখোশপাড়ার লোকটা হেই কথা কইয়া গুলি ছুটছিল না, বইয়ের গাদায় গুলি লাগলো। হেই না বাইচ্চা গেলাম স্যার। ঠিক আছে, আপনি আসুন। জগমোহন দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরলেন। কর্নেল বললেন, কিছু বলবেন? যে কথাটা জিগাইতে আইছিলাম হেই কথাটাই বাদ। জগমোহন একটু হাসলেন। রেয়ার বুকসের কারবার কইরা চুল পাকাইলাম স্যার, কিন্তু রামশঙ্কর শর্মার আত্মচরিত কি এমন বই যে এত গন্ডগোল বাজছে। এদিকে আপনিও কইলেন সাপের গর্তে হাত ভরছিলাম। কেন একথা কইলেন স্যার? জগমোহন বাবু, কর্নেল গম্ভীর মুখে বললেন, বইখানা আসলে ভীষণ অপয়া। ওই বই নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। জানেন তো, যত হাসি তত কান্না। বলে গেছেন রাম সন্না। ইনি হলেন সেই রাম সন্না। অতএব যা বললুম মনে রাখবেন। বুঝছি বলে জগমোহন চলে গেল। কি বুঝলেন তিনিই জানেন। হয়তো বুঝলেন হাসতে মানা। ঘরের ভেতর দিন শেষের ছায়া গাঢ় হচ্ছিল। কর্নেল সুইচ টিপে বাতি জ্বেলে দিলেন। তারপর পায়চারি করতে করতে বললেন, তাহলে ব্যাপারটা কেমন জট পাকিয়ে গেল জয়ন্ত। বোম্বের কি এক রোডরিক সাহেব রাম শর্মার আত্মচরিতের খবর রাখেন। রামদুলাল সিংহকে বইটা জোগাড় করে দিতে বলেছিলেন তিনি। জগমোহন হলো সিঙ্গি মশাইয়ের বেআই। ভৈরবগড় রাজবাড়ি থেকে হরিসাধন এর আগে অনেক দুষ্প্রাপ্য বই চুরি করে এনেছে। কাজেই জগমোহন তার শরণাপন্ন হলো। হরিসাধন বই চুরি করে এনে বেচল। তারপর দুটো ঘটনা ঘটল। রামদুলালের অফিস থেকে সেই বই চুরি এবং জগমোহনের দোকানে মুখোশধারীর হামলা। সত্যিকারের পিস্তল ছড়ে নিছে। বইয়ের গাদায় গুলির কোনো চিহ্ন খুঁজে পায়নি। তার মানে থিয়েটারের পিস্তল নিয়ে এসেছিল। জগমোহনকে ভয় দেখাতেই এসেছিল। জয়ন্ত, আমার অনুমান সত্য। সে আসলে জগমোহনকে বোঝাতে চেয়েছে যে এই বই আর যেন বেচা কেনা না করে জগমোহন। কিন্তু কেন? তাহলে তার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। কি ব্যাপারে প্রতিদ্বন্দ্বী থাকবে না বলতে চাইছো তুমি? পবিত্র ঐতিহাসিক পেরেকের, যার দাম হয়তো বিদেশে কোটি কোটি ডলার। তুমি বুদ্ধিমানের মতো কথা বলছো ডার্লিং। এক্স্যাক্টলি তাই। কেউ বা কারা টের পেয়েছে রাম শর্মার আত্মচরিতের ভেতর স্যাটর নামে ঐতিহাসিক পেরেক লুকিয়ে রাখার কোনো সূত্র আছে। রড্রিগেরও উদ্দেশ্য বোঝা যাচ্ছে, কিন্তু তাকে টেক্কা দিয়ে বইটা হয়তো অন্য একজন হাতিয়ে নিল। সিঙ্গি মশাইয়ের অফিসে আর মৈত্র না এস মৈত্র নামে যে লোকটা এসেছিল সে নয় তো? গোয়েন্দা প্রভা সায় দিলেন। ঠিক ঠিক। এখন কথা হচ্ছে এই মৈত্র লোকটা যেই হোক, সে রড্রিগের পরিচিত। তার পরিচিত নয় শুধু, তার অন্তরঙ্গ বলে মনে হচ্ছে। সে রড্রিগের সঙ্গে সিঙ্গি মশাইয়ের যোগাযোগের কথা জানতে পেরেছিল। তারপর ছুটে এসেছিল কলকাতায়। কর্নেল চুরুট ধরিয়ে ধপাস করে বসে পড়লেন। চোখ বুজে কিছুক্ষণ চুপচাপ চুরুট টানতে থাকলেন। তারপর আপন মনে বললেন, কিন্তু কোথায় আছে সেই পেরেক? মিশরীয় চিত্রলিপিতে 5টা পাখি। তার একটা অর্থ, দ্য শাওয়ার অ্যারোপো হোল্ডস দ্য হুইলস কেয়ারফুলি। প্রথমে গলগাথা বদ্ধভূমি থেকে যিশুর দেহ কবরে নিয়ে যাওয়া হয়েছিল। তখন পেরেক 5টা কেউ খুলে নিয়েছিল ক্রুশ থেকে। তাহলে কি আরেপো নামে এক চাষির চতুষ্কোণ শস্যক্ষেত্রে সেগুলো পুঁতে রাখা হয়েছিল? তারপর কেউ উদ্ধার করে ইথিওপিয়ার দুর্গে নিয়ে যায়। একটা পেরেক পেলেন রামশঙ্কর শর্মা। স্যাটর, আরেপো, টেনেট, অপেরা,
রোটাস, রহস্যময় শব্দবর্গ। শব্দগুলোতে লেগেছে ROATSEP, মোট 7টা বর্ণ। এই 7টা বর্ণে কতগুলো অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায় দেখা যাক। হঠাৎ উঠে গিয়ে কোণের টেবিলে বসলেন কর্নেল। তারপর প্যাডের উপর কলম নিয়ে ঝুঁকে পড়লেন। বুঝলুম বুড়োকে এবার ভূতে পেয়েছে। এ ভূত ঘাট থেকে নামতে রাত পুইয়ে যেতেও পারে। তাই ষষ্ঠীচরণের কাছে গিয়ে চুপি চুপি বললুম, তোমার বাবা মশাইকে বলে দিও আমি গেলুম। ষষ্ঠী ঘাড় নাড়ল, মুখে মুচকি হাসি। সেদিনই অনেক রাতে টেলিফোনের বিরক্তিকর আওয়াজে ঘুম ভেঙে গেল। সাংবাদিক হওয়ার এই এক জ্বালা। দৈনিক সত্যসেবক পত্রিকার কোনো কর্তা ব্যক্তি না হয়ে যান না। হয়তো কোথাও গুরুতর ট্রেন দুর্ঘটনা, মন্ত্রীর ওপর বোমা, কিংবা কোনো ধারধারা গোবিন্দপুরে কি গন্ডগোল। খাপ্পা হয়ে ফোন তুলে বললুম, হ্যালো, কি হয়েছে? তারপর আমার প্রাজ্ঞ বন্ধুর গলা শুনতে পেলুম, ডার্লিং, রাত 2টোয় তোমার ঘুম ভাঙানোর জন্য খুবই দুঃখিত। বুড়ো মানুষরা অনিদ্রায় ভোগেন, অন্যদেরও ভোগান। বলুন। জানেন তো, এই 7টা অক্ষর থেকে এইমাত্র একটা নতুন শব্দ বেরিয়ে এসেছে। বিস্ময়কর যোগাযোগ ডার্লিং। নদিয়া জেলার যে গ্রামে রাম শর্মার বাড়ি ছিল তার প্রাচীন নাম কি ছিল জানো? সাতপুর। বেশ তো, সেই জন্য এত রাতে ফোন করার কি দরকার হলো? জানতো সাতপুরকে বিদেশি উচ্চারণে রোমান হরফে পেয়েছি সাতপুর। খুব ভালো কথা, তাতে কি হয়েছে? স্যাটার, আরেপো, টেনেট, রোটাস ও পেরা থেকে কি আশ্চর্যভাবে বেরিয়ে এলো সাতপুর। প্রাচীন পৃথিবী রহস্যময় জানতো। আর শোনো, কাল সকাল 9টায় তৈরি থেকো। আমরা সাতপুর অর্থাৎ বর্তমান রামশঙ্করপুরে যাচ্ছি। 9:30টায় শিয়ালদায় ট্রেন। কাল আমার অফ ডে নেই, সপ্তাহে মাত্র একদিন অফ ডে পাই। জানতো, একটু আগে রামশঙ্করপুর থেকে রামসন্নার বংশধর প্রণব শঙ্কর বাউজ্জের ট্রাঙ্কল করেছিলেন ভৈরবগড়ের রাজবাহাদুর ও কুটুম্ব। রাজবাহাদুরের পরামর্শে আমাকে ট্রাঙ্কল করা। রাত 10টায় প্রণব শঙ্করের বাড়ির পেছনের বাগানে ওর নিরুদ্দিষ্ট ভাই উমাশঙ্করের ডেড বডি পাওয়া গেছে। বুঝতে পারছো, 3 মাস ধরে নিখোঁজ ছিলেন উমাশঙ্কর। হঠাৎ ওর ডেড বডি। কথা কেড়ে বললুম, ঠিক আছে, সকাল 9টায় তৈরি থাকবো। তারপর ফোন রেখে চিত হয়ে শুয়ে রইলুম কিছুক্ষণ। টের পেলুম আমার মাথার ভিতর ঘু ঘু ডাকছে। শহরে গ্রামে জগা খিচুড়ি পাকিয়ে গেলে যা দাঁড়ায় তার নাম রামশঙ্করপুর। গঙ্গার ধারে একেবারে শেষ প্রান্তে রামসন্নার তৈরি বিরাট ঐতিহাসিক দালান বাড়ি। নিরিবিলি জায়গা বলা যায়। ঘন গাছগাছালি আর এন্তার ঝোপ জঙ্গল গঙ্গা তীরের উর্বর মাটিতে যথেষ্ট গজিয়ে রয়েছে। কিন্তু এই বাড়ুজ্জে বাড়ি থেকে উত্তরে একটুখানি এগোলেই অন্যরকম দৃশ্য। বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল, থানা, কোর্ট কাছারিতে জমজমাট। শহরের মতো লোকের ভিড় আর যানবাহনের দাপট। একর শতেক জায়গার ঠিক মাঝখানে দোতলা প্রকাণ্ড সেকেলে বাড়ি। চারিদিকে কোথাও ফাঁকা ঘাস জমি, কোথাও সবজি ক্ষেত, কোথাও ফুল ফলের খয়াটে বাগান। একটা পুকুর পর্যন্ত আছে। সারা চৌহদ্দি পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু সে পাঁচিলের অবস্থা বাড়িটার চেয়েও জরাজীর্ণ। কোথাও ভেঙে চুরে গেছে, কোথাও পাঁচিল ফুলে গাছও গজিয়েছে। পশ্চিমে গঙ্গার ধারে বাঁধানো ঘাটের দশাও করুণ। গঙ্গাঘাট থেকে একটু দূরে সরে গেছে কালক্রমে। এই দেউড়ির কপাট কবে লোপাট হয়ে গেছে। সেখান দিয়ে ঢুকলে বর্মি বাঁশের একটা ঝাড়, তার পাশে পুরানো একটা ফোয়ারা। কবে মরে হেজে গেছে ফোয়ারাটা, তার পাথুরে গা ফাটিয়ে আগাছা গজিয়েছে। মাঝখানে টুটা ফাটা স্তম্ভের ওপর একটু ঝুঁকে যেন ঝাড়িতে জল ভরছে এক অপ্সরা, কিন্তু তার মাথাটাই নেই। মুন্টু কাটা অপ্সরার দিকে তাকিয়ে আছে দেখে কর্নেল বললেন, রামসন্না দেশে ফিরে রাজা রাজার মতো জীবন কাটাতে চেয়েছিলেন, তার একটা নমুনা তো দেখতেই পাচ্ছ। এই অপ্সরা মূর্তি কিন্তু মোটেও দিশি নয়। ত্রিনিদাদের বাড়ি থেকে বহু ঝক্কি পুইয়ে বয়ে এত দূরে এনেছিলেন সর্বমশাই। উনি বেঁচে থাকলে অপ্সরার মুন্ডু নেই দেখে খুব কষ্ট পেতেন। প্রণব শঙ্কর পাশে দাঁড়িয়েছিলেন, বললেন, 1942 সালে ঝড়ে ওখানে একটা প্রকাণ্ড শিরীষ গাছ ভেঙে পড়েছিল। একটা ডালের ধাক্কায় মুন্ডুটা ভেঙে গিয়েছিল। কর্নেল বললেন, ফোয়ারাটা 5 কোণা দেখছি। ভেনিসের ক্রুগো স্কোয়ারে ঠিক এমনি একটা ফোয়ারা দেখেছিল। তবে তার কেন্দ্রে যে পেতলের মূর্তি আছে সেটা সম্ভবত দেবী ইস্তারের।
তার ছিলেন প্রাচীন সুমেরের যুদ্ধদেবী, কিন্তু তার মূর্তির পায়ের তলায় 5 কোনা ফোয়ারা হলো খ্রিস্টীয় পবিত্র নক্ষত্রের প্রতীক। ওই নক্ষত্র দেখে পূব দেশের জ্ঞানীরা টের পেয়েছিলেন যিশু জন্মেছেন। তারা নক্ষত্রের দিকে চোখ রেখে বেথেলহেমের আস্তাবলে পৌঁছান। বলে কর্নেল পায়ের কাছে ঘাস থেকে কি একটা কুড়িয়ে নিলেন। হলদে রঙের ছেঁড়া কাগজ কুচি মনে হলো। সেটা ভালো করে দেখে পকেটে রেখে দিলেন। তারপর চারপাশের ঘাসে কিছু খুঁজতে থাকলেন। ঘাসফড়িং হতে পারে। ঘাসফড়িংও ওর চর্চার বিষয় বলে জানি। প্রণবশঙ্কর কিন্তু কর্নেলের ব্যাপার স্যাপার দেখে বোধ করি মনে মনে বিরক্ত হয়েছেন। 12টা নাগাদ পৌঁছানোর পরেই উনি আমাদের হত্যাকাণ্ডের জায়গাটা দেখাতে নিয়ে এসেছেন। ফোয়ারার কাছেই ওর নির্দিষ্ট ভাই উমাশঙ্করকে খুন করা হয়েছে। বডি সকালে পুলিশ মর্গে নিয়ে গেছে। আচমকা কেউ উমাশঙ্করের মাথায় সম্ভবত লোহার রড দিয়ে প্রচণ্ড আঘাত করেছিল। এক আঘাতেই মৃত্যু হয়, কারণ শরীরে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। কর্নেল ওসব বিবরণে একটুও কান করেননি, শুধু রাম শর্মার কথা নিয়ে বকবক করেছেন। এতে আমারও বিরক্তি আসছিল। কর্নেল এবার গলায় ঝুলন্ত বাইনোকুলারে চোখ রেখে গাছের পাখি দেখছেন। প্রণব শঙ্করকে সহানুভূতি দেখানোর জন্য ওর ভাইয়ের প্রসঙ্গে কথা বললুম। উমাশঙ্কর কতদিন আগে নিখোঁজ হন মিস্টার ব্যানার্জি? তা 3 মাস হবে। কোনো ঝগড়াঝাটি হয়েছিল? কোনো ঝগড়াঝাটির প্রশ্নই ওঠে না। তবে ছোটকু একটু জেদি প্রকৃতি ছিল। মাঝে মাঝে তুচ্ছ কথায় ভীষণ রেগে যেত, কিন্তু হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার আগের রাতে ওর মেজাজ অত্যন্ত শান্ত দেখেছিলাম। রাতে একসঙ্গে 2 ভাই মিলে খাওয়া দাওয়া করলুম। দিব্যি স্বাভাবিকভাবে গল্পগুজব করলো, শুতে গেল। সকালে গঙ্গাধর ওর ঘরে চা নিয়ে গিয়ে দেখেন নেই। ভাবলো বাথরুমে আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও তার পাত্তা নেই। প্রণব শঙ্কর দীর্ঘশ্বাস ফেললেন। একটু চুপ করে থাকার পর ফের বললেন, আমার ছেলেপুলে নেই, স্ত্রী মারা গেছেন বছর 2 আগে। আমার বয়স 65 বছর হতে চলল। ওই ছোটকুই ছিল আমার বেঁচে থাকার সম্বল। অথচ কি দুর্ভাগা আমি দেখুন জয়ন্তবাবু, হঠাৎ অমন করে সেই ছোটকু নিপাত্তা হয়ে গেল। কত খোঁজখবর করলুম, কাগজে বিজ্ঞাপন দিলুম, তারপর এতদিনে ওর ডেড বডি ফিরে পেলাম। ডেড বডি প্রথম কে দেখেছিল? গঙ্গাধর। প্রণব শঙ্কর রুমালে চোখ মুছলেন। গঙ্গাধর এ বাড়িতে ছেলেবেলা থেকে আছে। ছোটকুকে সে ছেলের মতো ভালোবাসত। গত রাতে তখন 8টা 8:30 হবে, গঙ্গাধর তার ঘর থেকে একটা আবছা চিৎকার শুনেছিল। ও ভেবেছিল চোর ঢুকেছে বাগানে। প্রায় রাত বিরেতে চোর আসে। গোবিন্দ মালি হয়তো তাই চেঁচিয়ে তাকে ডাকছে। জ্যোৎস্না ছিল। গঙ্গাধর পশ্চিমের ওই বারান্দায় বেরিয়ে আসে। তারপরেই দেখতে পায় কে পালিয়ে যাচ্ছে। তাড়া করে এখানে এসেই ছোটকুর বডিতে ঠোক্কর খেয়ে পড়ে যায় গঙ্গাধর। তারপর কর্নেল এগিয়ে এসে বললেন, মিস্টার ব্যানার্জি, এখানে আপাতত আর কিছু দেখার নেই, এবার চলুন। উমাশঙ্কর বাবুর ব্যাগটা আমি দেখতে চাই। প্রণব শঙ্কর পা বাড়িয়ে বললেন, হ্যাঁ চলুন, দেখাচ্ছি। যেতে যেতে কর্নেল বললেন, পুলিশের কি ধারণা মিস্টার ব্যানার্জি, কিছু জানতে পেরেছেন? পুলিশের ধারণা উমাশঙ্কর কোনো শত্রুর ভয়ে গা ঢাকা দিয়েছিল। সেই শত্রু তকে তকে ছিল, তা না হলে সে পিছনের ফটক দিয়ে বাড়ি ঢুকবে কেন? আপনার কি মনে হয়? আমারও তাই মনে হচ্ছে। শুধু আশ্চর্য লাগছে যে ছোটকুর শত্রু ছিল, অথচ আমায় কেন বলেনি। আচ্ছা মিস্টার ব্যানার্জি, নিখোঁজ হওয়ার আগে উমাশঙ্কর বাবুর হাবে ভাবে কোনো গন্ডগোল চোখে পড়েনি? এমন কিছু তো দেখিনি, তবে কিছুদিন থেকে একটু আনমানা হয়ে থাকতো যেন। চুপচাপ একা বসে কি যেন ভাবতো, রাত জেগে কিসব করতো। অনেক রাতে ওর ঘরে আলো জ্বলতে দেখেছি। জিজ্ঞেস করলে হেসে বলতো কিছু না। কিন্তু উমাশঙ্কর বাবুর সঙ্গে শত্রুতা থাকতে পারে কার, সেটাই তো ভেবে পাচ্ছি না। তবে একালের ছেলে, কিচ্ছু বলা যায় না। হয়তো ভেতর ভেতর রাজনৈতিক দলাদলিতে জড়িয়ে পড়েছিল। অবশ্য ওকে প্রকাশ্যে কোনোদিন রাজনৈতিক ব্যাপারে দেখিনি। আমার সঙ্গে কোনো রকম রাজনৈতিক আলোচনাও করতো না। বাড়ির নিচের তলায় দক্ষিণের একটা বড় ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। সেই ঘরে পৌঁছে দিয়ে প্রণব শঙ্কর তার ভাইয়ের ব্যাগটা আনতে গেলেন। কর্নেল গম্ভীর মুখে আরামকে দাঁড়ায় বসে চুরুট ধরালেন। বললুম, ফোয়ারার ওখানে সম্ভবত একটা ক্লু সংগ্রহ করেছেন। একটু শুনি কি ধরনের ক্লু? কর্নেল ঠোঁটের কোনায় হাসলেন। গোয়েন্দারা ক্লু খুঁজলেই নাকি পেয়ে যায়।
এটাই সাবেকি পদ্ধতি ডার্লিং। হ্যাঁ, আমিও একটা কিছু পেয়েছি, তবে সেটা ক্লু কিনা জানি না। এক টুকরো ছেঁড়া ময়লা কাগজ, মাত্র 1 বর্গ ইঞ্চি মাপের। তবে কাগজটুকুর বৈশিষ্ট্য হলো তা খুব পুরানো এবং একটু চাপ লাগলেই গুঁড়ো হয়ে যায়। প্রণব শঙ্কর একটা সাধারণ কাপড়ের ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। বললেন, ব্যাগটা একটু তফাতে পড়েছিল ঝোপের ভেতর। আপনারা আসবার কিছুক্ষণ আগে গোবিন্দ ওটা কুড়িয়ে পেয়েছে। একটা ছোটকুড়ি বটে, কারণ এই দেখুন ওর প্যান্ট, শার্ট, তোয়ালে আর সব টুকিটাকি জিনিস। আরে, এটা আবার কি? জিনিসগুলো বের করে টেবিলে রাখছিলেন প্রণব শঙ্কর। চৌকো জিনিসটা দেখে কর্নেল বললেন, এটা একটা ব্যাটারি চালিত মেটাল ডিটেক্টর। কোথাও কোনো ধাতব জিনিস লুকানো থাকলে এর সাহায্যে খুঁজে পাওয়া যায়। চমকে উঠেছিলুম। বললুম, তাহলে কি উমাশঙ্কর বাবু? গোয়েন্দা প্রবর এমন কটমটিয়ে তাকালেন যে মুখ বন্ধ করলুম তক্ষুনি। প্রণব শঙ্কর অবাক হয়ে বললেন, মেটাল ডিটেক্টর দিয়ে কি করতো ছোটকু? সে কথার জবাব না দিয়ে কর্নেল ব্যাগের ভেতর হাত রে বললেন, বুঝেছি। আচ্ছা মিস্টার ব্যানার্জি, ভৈরবগড়ের রাজা বাহাদুরকে রামশঙ্কর শর্মার আত্মচরিত কবে আপনি উপহার দিয়েছিলেন? প্রণব শঙ্কর স্মরণ করার চেষ্টা করে বললেন, গত আগস্ট মাসে। এই অঞ্চলে কি একটা কাজে উনি এসেছিলেন, এদিকে এলেই আমার বাড়িতে ওঠেন। ওই ব্যক্তিত্বে ওদের সঙ্গে আমাদের কুটুম্বিতার সম্পর্ক। রাজা বাহাদুরকে বইটা দেওয়ার জন্য উমাশঙ্কর বাবু কি ক্ষুব্ধ হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভীষণ খাপ্পা হয়েছিল আমার উপর। আমি ওকে বুঝিয়ে বললুম বইটা এখানে থাকলে নষ্ট হয়ে যাবে, বরং রাজা বাহাদুরের লাইব্রেরিতে থাকলে যত্ন হবে। তাছাড়া রাজা বাহাদুরও বলেছিলেন বইটা আবার উনি ছাপার ব্যবস্থা করবেন। রাজা বাহাদুরের সঙ্গে উমাশঙ্করের সম্পর্ক কেমন ছিল? প্রণব শঙ্কর একটু ইতস্তত করে বললেন, এটুকু বলতে পারি রাজা বাহাদুর এবারে গেলে ছোটকু ওকে এড়িয়ে থাকত। আড়ালে ওর হামবড়াই ভাবের জন্য খুব ঠাট্টা তামাশা করত। বলতো যাত্রা দলের রাজা। আসলে ছোটকুটা বরাবর একটু বিদ্রোহী টাইপের মানুষ ছিল। সবাই যাকে সম্মান করছে ও তাকে তুচ্ছ করবেই করবে। উনি কি ভৈরবগড় রাজবাড়িতে যেতেন? কে, ছোটকু? প্রণব শঙ্কর মাথা নাড়লেন। সেই ছোটবেলায় বাবার সঙ্গে যা গেছে টাছে, বড় হয়ে আর যায়নি। বলতো রাজা গজাদের যা ঘুমোর, গেলে চাকর ভেবে পা টিপতে বলবে, দরকার নেই গিয়ে। কর্নেল মন্তব্য করলেন, উমাশঙ্কর বাবুর মানসিক গঠনটা বুঝতে পারছি। তারপর ব্যাগের তলা থেকে একটা কাগজ কুচি বের করে পরীক্ষা করতে থাকলেন। প্রণব শঙ্কর অন্যমনস্কভাবে টেবিলের ওপর রাখা ছোট ভাইয়ের শার্টটা ভাঁজ করছিলেন। বললেন, ব্যাগে কি আছে ভালো করে এখনো দেখিনি। মানি ব্যাগটা অবশ্য পাওয়া গেছে। যে প্যান্টটা পরেছিল তার হিপ পকেটে ওটা পাওয়া গেছে। টাকা কড়ি বিশেষ ছিল না। মানি ব্যাগটা একটু কষ্ট করে নিয়ে আসবেন? এনে দিচ্ছি বলে প্রণব শঙ্কর চলে গেলেন। কর্নেল এবার ব্যাগ রেখে প্যান্ট ও শার্টটা নিয়ে পড়লেন। শার্টের পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের করে খুলে দেখলেন। চুপচাপ বসে ঘুঘু মশাইয়ের কাণ্ড কারখানা দেখছিলুম। চোখে চোখ পড়তে বললেন, জন্মান্তরবাদে আমার বিশ্বাস নেই জয়ন্ত, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই অদ্ভুত ব্যাপার ঘটতে দেখেছি। যেমন ধরো রামশঙ্কর শর্মা, এক দুর্দান্ত সাহসী মানুষ, অ্যাডভেঞ্চার প্রিয়, যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত সবসময়। তিনি যেন তার বংশধর উমাশঙ্করের মধ্যে পুনর্জন্ম নিয়েছিলেন। আমি অবাক হয়ে যাচ্ছি। প্রণব শঙ্কর মানিব্যাগটা নিয়ে এলে কর্নেল কথা থামিয়ে সেটা নিলেন। বললেন, কিছু বের করা হয়নি তো মিস্টার ব্যানার্জি? না না, বের করার কোনো প্রশ্নই ওঠে না। কর্নেল মানিব্যাগের ভেতর থেকে কয়েকটি মুদ্রা বের করে বললেন, যা ভেবেছিলুম। এই মুদ্রাগুলোর মধ্যে দুটো মুদ্রা ত্রিনিদাদের। প্রণব শঙ্কর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি বললুম, ত্রিনিদাদের মুদ্রা কোত্থেকে পেলেন উমাশঙ্কর? কর্নেল বললেন, ত্রিনিদাদে আবার কোথায় পাবেন? প্রণব শঙ্কর অবাক হয়ে বললেন, সে কি, ছোটকু ত্রিনিদাদ গিয়েছিল নাকি? হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ওর নির্দিষ্ট হওয়ার কারণ আমার কাছে স্পষ্ট হয়েছে। প্রণব শঙ্কর বললেন, আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে যাচ্ছে। রাম শর্মা শুনেছি ত্রিনিদাদ মুলুকে ছিলেন, সেখানেও ঘর বাড়িও করেছিলেন। ওর আত্মচরিত ভালো করে পড়িনি অবশ্য। তবে ছোটকু, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বটে, ছোটকু মাঝে মাঝে বলতো রাম শর্মার ভিটে দেখতে যাবে, কিন্তু সে তো সেই সাউথ আমেরিকার মাথায়, ওয়েস্ট ইন্ডিজে। আমি বললুম, তাহলে পাসপোর্ট থাকা উচিত সঙ্গে।
পাসপোর্ট কোথায়? বোঝা যাচ্ছে না পাসপোর্টটা কি হলো। যাই হোক, মিস্টার ব্যানার্জি, একটা জিনিস হাতানো খুনির অন্যতম উদ্দেশ্য ছিল, সেটা সে হাতাতে পেরেছে, কারণ ব্যাগের ভেতর এবং ফোয়ারার কাছে আমি 2 কুচি নমুনা খুঁজে পেয়েছি। প্রণব শঙ্কর বললেন, কি বলেন তো? রামশঙ্কর শর্মার আত্মচরিত বলে কর্নেল এবার পকেট নোট বইটার পাতা উল্টাতে থাকলেন। পাসপোর্টের নাম্বার টোকা আছে, তার মানে পাসপোর্ট ছিল। এখানে দেখছি ইংরেজিতে 2 লাইন নোট, রিপোর্টেড টু পুলিশ ট্রাবাঙ্কা পিএস কেস নম্বর PF 223 ডেটেড 15/10/80। তার মানে পাসপোর্টটা নিশ্চয়ই চুরি গিয়েছিল। ট্রাবাঙ্কা নামে কোনো জায়গা থানার ডায়েরি করেছিলেন। কোন তারিখে আপনি নিপাত্তা হন মিস্টার ব্যানার্জি? 7ই অক্টোবর। আরে এখানে দেখছি অ্যাপয়েন্টমেন্ট উইথ F. রোডরিগ অ্যাট 6 PM। সেই রোডরিগ রামদয়াল সিংকে যে বইটা জোগাড় করে দিতে বলেছিল। কর্নেল মুখ তুলে বললেন, মিস্টার ব্যানার্জি, আপনার ভাই ত্রিনিদাদ গিয়ে পাসপোর্ট এবং সম্ভবত টাকা কড়িও চুরি গিয়ে বিপদে পড়েন। সেখানে রোডরিগ নামে এক লোকের সঙ্গে আলাপ হয়। এটুকু বুঝতে পেরেছি রোডরিগ পয়সাওয়ালা ব্যবসায়ী, নানা দেশে তার ব্যবসা বাণিজ্য আছে। উমাশঙ্কর বাবু তার সাহায্য পেয়েছিলেন এবং তার সাহায্য পেয়ে ত্রিনিদাদে 3 মাস তিনি থাকতে পেরেছিলেন। শুধু একটা ভুল করেছিলেন, রোডরিগকে আত্মচরিতের কথাটা বলা ঠিক হয়নি। জিনিসটার দাম কোটি কোটি ডলার। যদি উদ্ধার করা হয়, জট অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু রোডরিগ তো এখন বেঁধে। এত দূরে ঠিক সময় মতো লোক পাঠিয়ে উমাশঙ্করের কাছ থেকে আত্মচরিত হাতানো, না, এখনো জট থেকে যাচ্ছে। প্রণব শঙ্কর হাঁ করে ওর মুখের দিকে তাকিয়েছিলেন। এই সময় গঙ্গাধর এসে বলল, খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে বড়বাবু, পিসিমা বললেন 2টো বাজতে চললো, ওদের খবর দে। প্রণব শঙ্কর উঠলেন। তাই তো, ছিচি, বড্ড দেরি হয়ে গেল খেতে। দয়া করে এবার আসুন কর্নেল, কথাবার্তা যা হওয়ার পরে হবে। আমাদের তো অরন্ধন, নেহাত আপনাদের জন্য 2 মুঠো ডাল ভাতের ব্যবস্থা করেছি। কর্নেল বললেন, জয়ন্ত স্নান করবে নাকি? আমি অবশ্য ভোরে ও কাজ সেরেই বেরিয়েছি। আজকে উঠে বললুম, এই হাড় কাঁপানো শীতে মফস্বলের জলে স্নান? বাপস, কি ঠান্ডা এখানে। গঙ্গাধর বলল, গরম জল করে দেবো স্যার? থাক। কর্নেল হাসতে হাসতে বললেন, তুমি নিশ্চয়ই আগের জন্মে বেড়াল ছিলে ডার্লিং, তাই জলকে এত ভয়। আপনি তাহলে আগের জন্মে উদ বেড়াল ছিলেন, তাই শীতের ভোরে জল মাখতে ভালোবাসেন। খাওয়ার সময় তদারক করছিলেন এক বৃদ্ধা। প্রণব শঙ্কর আলাপ করে দিলেন, দূর সম্পর্কের আত্মীয়া। উনি ছাড়া আর কোনো মহিলা এ বাড়িতে নেই। ওর নাম কুমুদিনী, খুব স্নেহপ্রবণ মহিলা। আদর যত্ন করে খাওয়াচ্ছিলেন। কথায় কথায় দুঃখ করে বললেন, ছোটকু বেঁচে থাকলে অতিথিদের জন্য কি যে ছোটাছুটি করতো। পরিতোষকে বললুম ব্যবস্থা করতে, পরিতোষের 1000টা কাজ। তবে বাবা, আজ তো অরন্ধন বাড়িতে আপনাদের জন্য নিয়ম ভঙ্গ করতে হলো। প্রণব শঙ্কর বললেন, পরিতোষ বেচারার দোষ নেই, কাল সারা রাত জেগেছে। থানা পুলিশের হাঙ্গামা তো কম নয়। সকালে আবার দৌড়ালো থানায়, সেখান থেকে মর্গে। যতক্ষণ না বডি নিয়ে আসবে ততক্ষণ হয়তো ওর শান্তি নেই। তারপর আর আসেনি পরিতোষ। কুমুদিনী বললেন, এসেছিল একটু আগে, আবার বেরুলো। আজ আর ফার্মে যাওয়া হলো না। কি হচ্ছে সেখানে কে জানে। পরিতোষের ভয়ে কেউ ফসলে হাত দিতে সাহস পায় না। কর্নেল বললেন, পরিতোষকে? প্রণব শঙ্কর বললেন, এ বাড়ির কেয়ারটেকার বলতে পারেন, ম্যানেজারও বলতে পারেন। ছোটবেলা থেকে এ বাড়িতে আছে, আমাদের দূর সম্পর্কের আত্মীয়। মাঠে কৃষি খামার করেছি, তাও দেখাশোনা করে, বাড়িরও সব কিছু তদারক করে। ও না থাকলে আমাকে পথে বসতে হতো। ছোট্টু তো বরাবর নিষ্ক্রিয়, কোনো বৈষয়িক ব্যাপারেই সে থাকেনি। বলতো নুটু থাকতে আমায় আবার কেন, নুটু একাই 100। সত্যি তাই। তবে পরিতোষ বেচারার মুখের দিকে এখন তাকানো যায় না। ছোটকুর ব্যাপারে সে একেবারে ভেঙে পড়ার দাখিল।
ছেলেবেলা থেকে দুটিতে একসঙ্গে মানুষ হয়েছে, একসঙ্গে খেলাধুলা করেছে, পড়াশোনা করেছে, দুটিতে খুব অন্তরঙ্গতা ছিল। চটকু নিরুদ্দেশ হলে পরিত সারা ভারত ওর খোঁজে ছোটাছুটি করেছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, সে এক অবস্থা। পরিতোষ বাবু এলে একটু পাঠিয়ে দেবেন, ওর সঙ্গে একটু কথা বলতে চাই। আসুক, বলবো ক্ষণ। খাওয়া দাওয়া শেষ হলে কর্নেল বললেন, আপনার টেলিফোন কোন ঘরে আছে মিস্টার ব্যানার্জি? নিচের ঘরে, ওখানে পরিতোষ অফিস মতো করেছে, সবই ওর দায়িত্বে। আমার বয়স হয়েছে, কিছু দেখাশোনা করতে পারিনি। আমি একটা ট্রাঙ্ক কল বুক করতে চাই। স্বচ্ছন্দে, আসুন আসুন। আমি ওদের সঙ্গে গেলুম না, ভাত ঘুমের টান ধরেছে সঙ্গে সঙ্গে। একতলায় নেমে শটান আমাদের আস্তানায় ফিরে এলুম। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ার আগে বারান্দায় রোদ্দুরে বসে মৌজ করে সিগারেট টানতে থাকলুম। বরাবর এটাই অভ্যাস। সিগারেট শেষ করে ঘরের ভেতর বিছানায় কম্বলটার দিকে লোলুপ দৃষ্টে তাকাচ্ছি, কর্নেল এসে গেলেন। এসেই চোখ পাকিয়ে বললেন, হুম, দিন দুপুরে ঘুমানো মোটেই ভালো কথা নয়, আয়ুক্ষয় হয়। বরং চলো আমরা একবার ঝটপট ভৈরবগড় ঘুরে আসি। ভৈরবগড়? সে আবার কোথায়? বেশি দূরে নয়, গঙ্গা পেরুলে বাসে চেপে মাইল 5 মাত্র। মনে মনে বুড়োর মুন্ডপাত করতে করতে পা বাড়ালুম। বাজার এলাকা থেকে হাঁটতে হাঁটতে বললুম, হঠাৎ ভৈরবগড়ে কি ব্যাপার বলুন তো? রাজা বাহাদুরের সঙ্গে দেখা করে আসি, এত কাছে এসে পড়েছি যখন, তাছাড়া হরিসাধনেরও খোঁজ খবর নেব। হরিসাধন মানে সেই নেশাখোর বইচোর, তাকে কি রাজা বাহাদুর আর বাড়ি ঢুকতে দিয়েছেন? চলো তো দেখি। বাজার এলাকার ভিড় ঠেলে আমরা গঙ্গার ঘাটে পৌঁছলুম। একটা নৌকা ভাড়া করে ওপারে পৌঁছতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। কিন্তু খুব সুন্দর এই জার্নি। কর্নেল বাইনোকুলার চোখে রেখে পরন্ত শীতের বেলায় জল পাখি দেখে নিলেন। বাসের ভিড় দেখে আমার চক্ষু চরক গাচ্ছে। কলকাতায় বাসে ভিড় হয় বটে, কিন্তু এর তুলনায় সে ভিড় কিছুই না। বাসটার আগা পাঁচতলা লোক ভর্তি, তবু কন্ডাক্টর চালাচ্ছে, চলে আসেন চলে আসেন, ছেড়ে গেল ভৈরবগড়, দাইহাট, কাটুয়া। হয়তো কর্নেলের সাহেবী চেহারা ও বেশভূষা কিংবা দাড়ি টাড়ি দেখে কন্ডাক্টর ড্রাইভারের ডান ও বাঁ পাশ থেকে দুই বেচারাকে হিড় করে নামিয়ে আমাদের জায়গা করে দিল। হতভাগা যাত্রীদ্বয়কে সে কোথায় গুঁজল কে জানে। আমার মুখের দিকে তাকিয়ে কর্নেল মুচকি এসে বললেন, পৃথিবীটা যে নিছক সুখের জায়গা, মাঝে মাঝে এটা টের পাওয়া দরকার ডার্লিং। কিন্তু অন্যদের বঞ্চিত করে এভাবে জায়গা নেওয়া কি উচিত হলো? ড্রাইভার একগাল হেসে বলল, ওদের কথা ভাববেন না স্যার, ওরা আমার নিজের লোক, বিনি পয়সায় যাচ্ছে। ভৈরবগড়ে আপনারা নামলে ওদের ডেকে নেব। দুধারের গাছপালা ঘেরা পিচের রাস্তাটা এঁকে বেঁকে চলেছে। 5 মাইল যেতে অন্তত 12-5 বাস থামল। কিছু যাত্রী নামলো, উঠলো তার দ্বিগুণ। আমাদের নামিয়ে যখন বাসটা চলে গেল, তখন তাকে দেখাচ্ছিল যেন চলন্ত মৌচাক। তবে মৌমাছিগুলো মানুষ, এই যা। বাস রাস্তার মোড় থেকে সাইকেল রিক্সা করে এগিয়ে আমরা রাজবাড়ির ফটকের কাছে নামলুম। একজন দারোয়ান কর্নেলকে দেখা মাত্র মিলিটারি সেলাম ঠুকলো। বুঝলুম কর্নেলকে সে চিনতে পেরেছে। ওপাশের একতলা সারিবদ্ধ ঘরের বারান্দায় এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, হাতে চায়ের পেয়ালা। তিনি দৌড়ে এসে আমাদের অভ্যর্থনা জানালেন। একটু পরে রাজবাড়ির বিশাল ড্রয়িং রুমে অপেক্ষা করতে করতে রাজবাহাদুর এসে গেলেন। প্রণব শঙ্করের বয়সী মানুষ, পরনে সাদা সিধে পাঞ্জাবি পাজামা, চোখে পুরু লেন্সের কালো চশমা, কিন্তু রোগা টিংটিঙে গরম। বললেন, খুব শিগগির এসে পড়েছেন আপনারা। আমি ভেবেছিলাম 6টার আগে পৌঁছতে পারবেন না। তবে দেখুন কর্নেল, আমার কিন্তু কোনো অপরাধ নেই। আমি জিপ পাঠাতে চাইলাম, আপনি বারণ করে দিলেন। কর্নেল মুচকি এসে বললেন, আমার এই তরুণ বন্ধু একজন সাংবাদিক, ওকে দেশের বাস্তব অবস্থা সম্পর্কে একটুখানি অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। এবার কলকাতা ফিরে দৈনিক সত্যসেবকে মফস্বলের বাস যাত্রীদের কথা লিখবে আশা করি। এইসব কথাবার্তার মধ্যে বুঝতে পারলুম কর্নেল রামশঙ্করপুরে প্রণব শঙ্করের বাড়ি থেকে ফোন করে আসার কথা জানিয়েছেন। আলাপ পরিচয় এবং কফি খাওয়ার পর উমাশঙ্কর বাবুর হত্যাকাণ্ডের কথা উঠল। রাজা বাহাদুর গম্ভীর মুখে বললেন, ঘটনাটা ভারী অদ্ভুত। উমাশঙ্কর একটু তেজি স্বভাবের ছিল বটে, কিন্তু ওকে কেউ খুন করবে ভাবাও যায় না। তাছাড়া 3 মাস গা ঢাকা দিয়েই বা কেন রইল? আমার কাছে সবটাই একটা রহস্য। তাই গত রাতে প্রণবদা ফোনে ঘটনাটা
যখনই আমাকে জানালেন আমার মনে হলো আপনার শরণাপন্ন হওয়া উচিত। পুলিশ এ ব্যাপারে কতদূর কি করবে ভরসা হয় না। তো আমি নিজেও বহুবার আপনার লাইন পাওয়ার চেষ্টা করলুম। এখনকার টেলিফোন এক্সচেঞ্জ ওয়ার্থলেস। কলকাতা ধরতেই পারল না। তখন প্রণবদাকে ফের ফোন করে বলল, আপনি দেখুন চেষ্টা করে, নাম্বার দিচ্ছি। কর্নেল বললেন, হরিসাধন বাবুর খবর কি? হরিসাধন? রাজাবাহাদুর পাকা মুখে বললেন, বইটা চুরি করে বেটার ছেলে আর এবারই ঢোকেনি, বুঝে গেছে। এবার ত্রিসীমানা দেখলেই মাথাটি ন্যাড়া করে দেব। আচ্ছা একটা কথা রাজাবাহাদুর, রাম শর্মার আত্মচরিত প্রণব শঙ্করের কাছে আপনি উপহার পান গত আগস্ট মাসে। আপনার লাইব্রেরিতে রাখার পর আর কাউকে কি পড়তে দিয়েছিলেন? রাজাবাহাদুর মাথা নেড়ে বললেন, না, লাইব্রেরিতে বইটা রেখেছিলাম দুষ্প্রাপ্য বইয়ের সেলফে। আপনি বাদে কাউকে পড়তে দিইনি। বইটার কথা আর কেউ জানে বলেও মনে হয় না। নইলে যারা 19 শতক নিয়ে রিসার্চ করেন তারা নিশ্চয়ই খোঁজখবর করতেন। তাছাড়া আমি তো বিস্তর বইটই পড়ি, কোথাও এ বইয়ের কোনো উল্লেখ পর্যন্ত পাইনি। এর একটাই কারণ থাকতে পারে, ব্রিটিশ সরকারের কোপে পড়ে যাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছে তার ভাই শ্যামশঙ্কর সাহস করে বইটা ছাপলেও বোধ করি এক কপিও কেউ সাহস করে কেনেননি। জগমোহন বোসের মতো লোক যে এ ধরনের দুষ্প্রাপ্য বইয়ের খোঁজ খবর রাখে, সে পর্যন্ত বইটার নাম শোনেনি। কিন্তু হঠাৎ এ প্রসঙ্গ কেন বলুন তো কর্নেল? কর্নেল একটু হাসলেন। উমাশঙ্কর খুন হওয়ার সঙ্গে বইটার যোগাযোগ রয়েছে। সে কি? উমাশঙ্কর বইটা নিয়ে বহুদিন ধরে মাথা ঘামাচ্ছিলেন। বলেন কি, কেন? অক্টোবরে এসে বইটা পড়ার পর আপনার সঙ্গে পবিত্র ঐতিহাসিক পেরেক স্যাটার নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। বলেছিলেন পেরেকটা সম্পর্কে রামশঙ্কর কেন হঠাৎ চুপ করে গেলেন। প্রণব শঙ্কর হঠাৎ আপনাকে বইটা উপহার দেওয়ায় উমাশঙ্কর ক্ষুণ্ণ হয়েছিলেন, কারণ উনি পেরেকটার হদিশ বই থেকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু পরে যেভাবেই হোক ওর মাথায় ঢুকেছিল রামশঙ্কর ত্রিনিদাদে ত্রাবাঙ্কা নামে একটি জায়গায় যে বাড়ি করেছিলেন সেই বাড়িতেই কোথাও ওটা লুকানো আছে। তাই উনি ত্রিনিদাদে পাড়ি দেন। দাদাকে বলেননি, কারণ দাদা তাকে কিছুতেই যেতে দিতেন না। কিন্তু ত্রিনিদাদে গিয়েও তো জানাতে পারত, এদিকে সবাই ওর জন্য কষ্ট পাচ্ছে। প্রণব শঙ্করকে তো জানেন। আমার ধারণা হয়েছে ভদ্রলোক কোনো ব্যাপারে গোপনীয়তা কাকে বলে জানেন না, খুব খোলা মনের মানুষ। পাঁচকান করবেন বলেই হয়তো জানাননি উমাশঙ্কর। ঠিক বলেছেন, প্রণবদার পেটে কথা থাকে না। উমাশঙ্কর ত্রিনিদাদে যাওয়ার পর ওর পাসপোর্ট আর টাকা কড়ি চুরি গিয়ে বিপদে পড়েন। সেই সময় রোডরিগ নামে গোয়ার এক বড় ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়। অনুমান করা যায় রোডরিগকে তিনি হতাশা ও ব্যর্থতার চাপে তার ত্রিনিদাদে আসার উদ্দেশ্য খুলে বলেছিলেন। পেরেকটার দাম কোটি কোটি ডলার। এখন এটা কোন বড়লোক না সংগ্রহশালায় রাখতে চাইবে? বহু দেশের সরকারও চাইবেন এটা তাদের জাদুঘরে থাক। ভ্যাটিকানে রাখার জন্য খ্রিস্টীয় ধর্মগুরুরা এই পবিত্র জিনিসটি দাবি করবেন। রাজাবাহাদুর সাই দিয়ে বললেন, হ্যাঁ, আপনি সেবারও এসব কথা বলেছিলেন। রোডরিগের সাহায্যে উমাশঙ্কর রাম শর্মার বাড়ি খুঁজে বের করার চেষ্টা করেন। বিস্তারিত কিছু জানি না, তবে বোঝা যায় কি ঘটেছিল। পেরেক আবিষ্কার করতে না পেরে রোডরিগের সঙ্গে উমাশঙ্কর ফিরে আসেন। তারপর আমরা কিছু ঘটনা ঘটতে দেখেছি। রোডরিগ বোম্বে এসেই কলকাতার ব্যবসায়ী রামদয়াল সিংকে বইটা জোগাড় করতে বলে। তার বদলে সিঙ্গি মশাইকে 2 লক্ষ টাকার অর্ডার পাইয়ে দেওয়ার লোভ দেখায়। যেভাবেই হোক সেটা জানতে পেরে উমাশঙ্কর সতর্ক হয়ে যান, কলকাতায় ছুটে আসেন। ঘটনাচক্রে সেই দিনই সিঙ্গি মশাই বইটা জোগাড় করেছেন জগমোহনের কাছে। ঠিক ঠিক, বেটার ছেলে হরিসাধনকে দিয়েই জগমোহন এই কর্মটি করেছিল, এখন বুঝতে পারছি। উমাশঙ্কর জনৈক মৈত্র নাম নিয়ে রোডরিগের ব্যবসার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে সিঙ্গি মশাইয়ের অফিসে রাত কাটান এবং বইটা পেয়ে যান। তারপর মুখোশ পরে জগমোহনের দোকানে ঢুকে টয় পিস্তল দেখিয়ে তাকে শাসিয়ে যান যেন এ বইয়ের বেচা কেনা আর না করে। সেই বই নিয়ে সন্ধ্যার পর চুপি চুপি পেছনের ফটক দিয়ে উনি বাড়ি ঢুকছিলেন। কেউ ওত পেতে ছিল, তার মাথায় বাড়ি মেরে বইটা ছিনিয়ে নিয়ে যায়। নিশ্চয়ই রোডরিগের লোক। কর্নেল মাথা নাড়লেন। বোঝা যাচ্ছে না চুপি চুপি বাড়ি ঢোকার কারণ। উমাশঙ্কর সম্ভবত দাদার বকুনি খাওয়ার ভয়ে সরাসরি প্রথমেই দাদার মুখোমুখি হতে চাননি।
35-36 বয়স হলেও উমাশঙ্কর একটু খেয়ালি ছিলেন। ছেলে মানুষই করতেন বিস্তর। কুমুদিনী দেবীর কাছে এসব কথা শুনলুম। তা না হয় বুঝলুম, কিন্তু রোটিটিক ছাড়া আর কার পেরেক নিয়ে মাথা ব্যথা থাকা সম্ভব? সে জানবেই বা কি করে যে ছোটকু ওই সময় পেছনের ফটক দিয়ে বাড়ি ঢুকবে? কর্নেল সোজা হয়ে বসে বললেন, এক্স্যাক্টলি, সেটাই হলো আদত প্রশ্ন। সেই জন্য আমি গোপনে আপনার কাছে জানতে এসেছি, রামশঙ্করপুরের সঙ্গে যোগাযোগ আছে এমন কেউ কি আপনার কাছে বইটার খোঁজে এসেছিল? কেউ আসেনি, রাজা বাহাদুর চিন্তিত মুখে বললেন। একটু স্মরণ করে দেখুন তো। কিছুক্ষণ চুপচাপ চিন্তা করার পর রাজা বাহাদুর বললেন, না, মনে পড়ছে না তেমন কিছু। বইটা আপনি আবার ছেপে প্রকাশ করতে চেয়েছিলেন? রাজা বাহাদুর বললেন, হ্যাঁ, মার্চ নাগাদ বের করবো ভেবে রেখেছিলুম। আপনাকে তো বলেও ছিলুম সে কথা। এ মাসেই কলকাতা গিয়ে ভালো একটা প্রেসের সঙ্গে যোগাযোগ করত। এই তো কিছুদিন আগে প্রণবদা ফোন করে জানতে চাইলেন কবে বইটা ছাপছি। কর্নেল নড়ে বসলেন। ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। প্রণব শঙ্কর জানতে চাইছিলেন? হ্যাঁ। কেন হঠাৎ একথা জানতে চাইলেন প্রণব শঙ্কর? উনি তো বইটই নিয়ে মাথা ঘামানোর মতো মানুষ নন, সব ব্যাপারে নির্লিপ্ত থাকেন। রাজা বাহাদুর হাসলেন। হ্যাঁ, আমিও ওকে ঠাট্টা করে বললুম, এতকাল ধরে বইটা যে নষ্ট হচ্ছিল আপনাদেরই ছাপানো উচিত ছিল। পূর্বপুরুষের লেখা বই দৈবাত আমার চোখে না পড়লে তো নষ্ট হয়েই যেত। প্রণবদা বললেন, কি বলেছ, তখন বইটার মূল্য বুঝিনি। প্রণব শঙ্কর তাই বললেন? রাজা বাহাদুর কর্নেলের উত্তেজনা লক্ষ্য করে অবাক হলেন। আপনি কি প্রণবদাকে? বাধা দিয়ে কর্নেল বললেন, না না, তা নয়। তারপর উঠে দাঁড়ালেন। তবে এই কথাটাই জানতে চেয়েছিলাম অবশ্য। যাই হোক রাজা বাহাদুর, আমি এখনই রামশঙ্করপুরে ফিরতে চাই। এবার কিন্তু আপনার জিপ গাড়িটা চাইছি। অবশ্য অবশ্য, 1 মিনিট, আমি রমেনকে বলে দিচ্ছি, আপনাদের একেবারে প্রণবদার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। গঙ্গায় জিপ পার করার নৌকা আছে, অসুবিধা হবে না। ফেরার পথে কর্নেলকে কোনো কথা জিজ্ঞেস করিনি। জিপে গঙ্গার ঘাটে পৌঁছাতে মিনিট 20-ও কম লাগলো। নৌকোয় জিপ শুদ্ধ পেরোতে মোটে মিনিট 10। যন্ত্রচালিত নৌকায় গাড়ি পার করার ব্যবস্থা আছে। বাণিজ্য বাড়ির ফটকে আমাদের নামিয়ে দিয়ে রাজা বাহাদুরের জিপ গাড়ি চলে গেল। 7টা বেজে গেছে। বাড়িটা একেবারে নিঃশ্রুতি নিঝুম হয়ে রয়েছে। জ্যোৎস্না ও কুয়াশায় চারিদিকে কেমন ঝিমন্ত দশা। প্রণব শঙ্কর দাঁড়িয়েছিলেন বসার ঘরের বারান্দায়। বললেন, ফিরে এলেন ভৈরবগড় থেকে? দেখা হলো রাজা বাহাদুরের সঙ্গে? কর্নেল বললেন, হ্যাঁ। উমাশঙ্কর বাবুর বডি ফেরত আসেনি মর্গ থেকে? 4টে এলো, সব রেডি ছিল, দাহ হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই মিনিট 20 হলো শাসন থেকে ফিরছি। কথা বলতে বলতে আমরা দক্ষিণের সেই ঘরে গেলাম, যে ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছে। একটু পরে গঙ্গাধর চা দিয়ে গেল। এ কথা ও কথার পর কর্নেল জিজ্ঞাসা করলেন, আচ্ছা মিস্টার ব্যানার্জি, কিছুদিন আগে আপনি রাজা বাহাদুরকে ফোনে রাম শর্মার আত্মচরিত ছাপানোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন? প্রণব শঙ্কর হঠাৎ এ কথায় হকচকিয়ে গিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেছিল। কেন বলুন তো? জিজ্ঞেস করা কি ভুল হয়েছে? না না, ভুল নয়। আমার জানবার উদ্দেশ্য, হঠাৎ কেন আপনি কথাটা জানতে চাইলেন রাজা বাহাদুরের কাছে? প্রণব শঙ্কর বিব্রতভাবে বললেন, দেখুন, এসব বইটইয়ের আমি কিছু বুঝিও না, ইন্টারেস্টও নেই, কোনো ব্যাপারেই নেই। ওই পরিতোষ একদিন বলল যে বইটা আমাদেরই বের করা উচিত ছিল। আপনারা এবারের প্রতিষ্ঠাতা এবং আমাদের পূর্বপুরুষ, রাজা বাহাদুর সত্যি সত্যি ছাপবেন কিনা কে জানে। তাই শুনে আমি বললাম, দেখছি খোঁজ নিয়ে। পরিতোষ বাবুকে একবার ডাকবেন। প্রণব শঙ্কর ব্যস্ত হয়ে বললেন, আপনার সঙ্গে দেখা করার কথা বলেছি, কিন্তু এত ধকলে বেচারা জ্বর এসে গেছে। শ্মশান থেকে ফিরেই শুয়ে পড়েছে লেপ মুড়ি দিয়ে। চলুন বরং ওর ঘরেই যাওয়া যাক। আমরা বাড়ির দক্ষিণ ও পূর্ব দিক ঘুরে উত্তর পূর্ব কোণের একটা ঘরের সামনে পৌঁছালাম। ঘরের ভেতর আলো জ্বলছে। প্রণব শঙ্কর ডাকলেন, নটু, ও নটু। তারপর দরজায় টোকা দিলেন। সাড়া না পেয়ে দরজা ঠেললেন। এবার দরজাটা ভেজানো ছিল, খুলে গেল। বিছানায় আপাতমস্তক লেপ মুড়ি দিয়ে কেউ শুয়ে আছে। প্রণব শঙ্কর আরো ব্যস্ত হয়ে উঠলেন।
সর্বনাশ, জ্বরের ঘুরে অজ্ঞান হয়ে গেল নাকি? নুটু, অনটু বলে তিনি মাথার দিকে লেপ খানিকটা সরালেন, কিন্তু সেখানে বালিশের ওপর পরিতোষ বাবুর মাথার বদলে একটা লম্বা পাশ বালিশের একটু অংশ দেখা গেল। প্রণব শঙ্কর চমকে উঠেছিলেন। কর্নেল এক টানে লেপটা সরিয়ে দিতেই দেখলুম বিছানায় পাশ বালিশটা মানুষের মতো লম্বালম্বি শোয়ানো রয়েছে। প্রণব শঙ্কর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, এর অর্থ? কর্নেল বললেন, পরিষ্কার, পরিতোষ বাবু গতিক বুঝে গা ঢাকা দিয়েছে। অসম্ভব, এ হতেই পারে না বলে প্রণব শঙ্কর খাপ্পা হয়ে বললেন। বাইরে তার হাক ডাক শোনা গেল। গঙ্গাধরকে ডাকাডাকি করছেন, বলছেন, দেখ তো গঙ্গু, নুটু কোথায় গেল? আমি প্রাজ্ঞ বৃদ্ধের মুখের দিকে তাকালুম। উনি ঘরের সবকিছু খুঁটিয়ে দেখছেন। বালিশ তোষক উল্টে টেবিলের কাছে গেলেন, ড্রয়ার টেনে দেখলেন খোলা, ভেতরে কি সব হাতড়ালেন। তারপর টেবিলের উপাসে বইয়ে র্যাকের কাছে গেলেন। পকেট থেকে টর্চ বেরোলো। এবার বললেন, মাই গুডনেস, এসব কি দেখছো জয়ন্ত? কি কাণ্ড! বুঝতে না পেরে বললুম, না তো, কিছু ঢুকছে না মাথায়। জয়ন্ত, এই বইগুলো দেখতে পাচ্ছ না? মোর হেরের লেখা মিশরীয় চিত্রলিপির রহস্য, লর্ড কার্নারভনের লেখা মমি প্রথার ইতিহাস, আর এই দেখো মিশরের রোমান যুগের ইতিহাস। এটা হলো বিখ্যাত বই যীশুখ্রিস্ট এবং হারানো 5টি পেরেক। পরিতোষের ভারী অদ্ভুত ব্যাপার বলে গোয়েন্দা প্রবর টেবিলের তলা থেকে ওয়েস্ট পেপার বাস্কেট টেনে বের করলেন। তারপর দলা পাকানো কাগজ, অ্যাস্ট্রে থেকে ফেলে দেওয়া সিগারেটের টুকরো, এইসব আবর্জনা ঘাঁটতে শুরু করলেন। একটু পরে দেখি কয়েকটা দলা পাকানো কাগজ টেনে সমান করে ফেললেন এবং পকেটে ভরতে দেরি করলেন না। তারপর কাগজ কুচি কুড়িয়ে মেঝে ফেলে জোড়া দেওয়ার চেষ্টা করতে থাকলেন। প্রণব শঙ্কর হন্তদন্ত এসে বললেন, পরিতোষের এই আচরণের মাথা মুন্ডু বুঝতে পারছি না, কেন সে এমন অদ্ভুত কাজ করলো। সে কথার জবাব না দিয়ে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার ব্যানার্জি, গতকাল সকালে কিংবা আগের রাত্রে কলকাতা থেকে কোনো ট্রাঙ্ক কল এসেছিল কি? এসেছিল, তখন সবে আমি ঘুম থেকে উঠেছি। গঙ্গু বলছিল নুটুবাবুর কল এসেছে কলকাতা থেকে। কি কথাবার্তা হচ্ছিল শোনেননি? গঙ্গাধর দরজার কাছে দাঁড়িয়েছিল, বলল, বাবু কাউকে বারবার বলছিল বড়বাবু রেগে আছেন, লুকিয়ে সন্ধ্যার পর এসো, আর বলছিল চোরের ওপর বাটপাড়ি। খুব হাসছিল। ওই দুটো কথা মনে আছে স্যার। কর্নেল বললেন, উমাশঙ্করের দ্বিতীয় ভুল এটা। আমাদের আস্তানায় ফিরে কর্নেল টেবিলের উপর কাগজগুলো বিছিয়ে বললেন, এবার দেখো জয়ন্ত, অবাক হবে। দেখে সত্যি অবাক হলুম। কর্নেলের কাছে যে শব্দবর্গ দেখেছিলুম, একটা কাগজে সেটা লেখা রয়েছে, স্যাটর, অ্যারেপো, টেনেট, অপেরা, রোটাস। পরের কাগজগুলোতে লেখা আছে কাক, কোকিল, কাঠঠোকরা, কাকাতুয়া, কাদাখোঁচা, সাতপুর ইত্যাদি। চাঁদপুর, রমাকান্ত কামার, সুবল বসু, রায়মণি ময়রা, সদা দাস। কর্নেল একটু হেসে বললেন, এই বাংলা নামগুলো সম্ভবত নিছক খেলা। ডাইনে বাঁয়ে যেদিক থেকে পড়বে নামগুলো একই থাকে। খেলা বলার কারণ ওর তলায় লেখা আছে কনক, জলজ, নতুন, নন্দন, কণ্টক, চামচা, মলম। খুব জটিল ধাঁধা নিয়ে মাথা ঘামানোর পর এই একটু রিলিফ আর কি। প্রণব শঙ্কর ওর মুখের দিকে ব্যাকুল চোখে তাকিয়েছিলেন। বললেন, কর্নেল, দোহাই আপনার, দয়া করে বলুন পরিতোষে কি ছোটকুকে খুন করেছে? কর্নেল বললেন, হ্যাঁ, পরিতোষের প্রথম উদ্দেশ্য ছিল বই হাতানো, দ্বিতীয় উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বী খতম। তাহলে পুলিশকে কথাটা এখনই জানানো দরকার। দুধ দিয়ে কাল সাপ পুষেছিল, সেই সাপের বীজদাঁত ভাঙা দরকার। প্রণব শঙ্কর রাগে থরথর করে কাঁপছিলেন। কর্নেল তাকে শান্ত করতে বললেন, প্লিজ আর একটু ধৈর্য ধরুন, এখনো মোক্ষম প্রমাণ আমরা উদ্ধার করতে পারিনি। কি সেটা? মার্ডার ওয়েপন, যা দিয়ে আঘাত করা হয়েছিল। সে কি কেউ রাখে? ওই তো পাওয়ারালেই গঙ্গা ফেলে দিয়েছে। ফেলে দিলেই বরং ধরা পড়ার চান্স ছিল, কারণ গোবিন্দ মালি। 1 মিনিট আসছে বলেই কর্নেল হঠাৎ হন্তদন্ত বেরিয়ে গেলেন। প্রণব শঙ্কর অবাক হয়ে বললেন, কোথায় গেলেন এমন করে বলুন তো জয়ন্তবাবু?
মনে হচ্ছে গোবিন্দ বাড়ির কাছে। প্রণব শঙ্কর ঘুম হয়ে একটুখানি দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বেরিয়ে গেলেন। ক্রমশ শীত বাড়ছিল। মফস্বলে এত বেশি শীত আন্দাজ করতে পারিনি। যেমন তেমন একটা জ্যাকেট চড়িয়ে এসেছিল। বিছানা থেকে কম্বলটা গায়ে জড়িয়ে আরামকেদারায় বসতে যাচ্ছি, আলো নিভে গেল। নিশ্চয়ই লোডশেডিং। বাড়ির ওপর তলায় প্রণব শঙ্করের ডাকাটাকি শুনলুম। গঙ্গাধরকে হ্যারিকেন জ্বালাতে বলছেন। বাইরে জ্যোৎস্নায় কুয়াশা জমেছে। প্রাঙ্গণ এবং গাছগাছালির দিকে তাকিয়ে গা ছমছম করছিল। মিনিট 5 হয়ে গেল, তবু গঙ্গাধর আলো দিয়ে গেল না। ভাবলুম ওকে ডেকে অন্তত একটা মোমবাতি দিতে বলি। দরজায় গিয়ে গঙ্গাধর বলে ডেকেছি, সেই সময় আবছা একটা শব্দ হলো ঘরের ভেতর। ভেতরের দিকে দরজাটাও খোলা রয়েছে। ঘুরে দেখি আবছা একটা মূর্তি কি যেন করছে। খসখস শব্দ হচ্ছে। বাইরের ময়লা জ্যোৎস্না এদিকে দরজা দিয়ে যেটুকু ছটা পাঠাতে পেরেছে তা অন্ধকারেরই মতো। বললুম, কে কে ওখানে? অমনি হিস হিস করে কে গলার ভেতর বলে উঠল, খতম করে ফেলব। কেন যে চাই টর্চটা বের করে রাখিনি অ্যাটাচি থেকে, তবে আমিও দম্বার পাত্র নই। গঙ্গাধর, গঙ্গাধর, চোর চোর বলে যেই চিৎকার ছেড়েছি, চোর হতো ছাড়া আমাকে এক ধাক্কায় কুপকাত করে বেরিয়ে গেল। কম্বল জড়ানো অবস্থায় মেঝে পড়ে আমার দশা হলো ফাঁদে পড়া শিয়ালের মতো। কম্বল থেকে বেরিয়ে যখন উঠে দাঁড়ালাম, তখন গঙ্গাসাগরের সারা এলো। সে হ্যারিকেন নিয়ে দৌড়ে আসছিল। গঙ্গাধর হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে স্যার, চোর ঢুকেছিল? গম্ভীর ভাবে বলে টেবিলের দিকে তাকালুম। সেই কাগজগুলো নেই। বুঝলুম আড়াল থেকে চোর নজরে রেখেছিল তাহলে। কিন্তু ওগুলো নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? প্রমাণ লোপ করার চেষ্টা? তাছাড়া আর কি হতে পারে? গঙ্গাধর গোমরা মুখে তাকিয়েছিল আমার দিকে। বলল, ওদিকে আর এক কাণ্ড। সেই জন্য আলো আনতে দেরি হলো। নুটুবাবুর ঘরেও চোর ঢুকেছিল। বলো কি, কিছু চুরি গেছে নাকি? বইয়ের র্যাক খালি করে বইগুলো নিয়ে গেছে। প্রমাণ লোপের চেষ্টা। গঙ্গাধর বুঝতে না পেরে বলল, আগে কিছু না, তুমি আর একবার কড়া করে চা খাওয়াতে পারো গঙ্গাধর? আনছি স্যার বলে সে চলে গেল। এবার চোর পালিয়ে বুদ্ধি বেড়েছে আবার। টর্চ আর খুদে 22 ক্যালিবারের রিভলভারটা বের করে ফেললুম। কতক্ষণ পরে গঙ্গাধর চা দিয়ে গেল। বলে গেল, বড়বাবুর শরীর খারাপ করেছে, উনি শুয়ে রয়েছেন। বললেন ওনারা যেন কিছু মনে না করেন। ঘন্টা 2 পরে কর্নেল ফিরে এলেন। হাসতে হাসতে বললেন, গঙ্গাধরের মুখে সব শুনলুম। আশা করি বহাল তবিয়তে আছো ডার্লিং। কিন্তু চোর ওই কাগজগুলো নিয়ে পালিয়েছে। ওদিকে পরিতোষ বাবুর ঘর থেকে হাত তুলে গোয়েন্দা মশাই বললেন, শুনলুম, তাতে কি? বলে বসলেন এবং আস্তে সুস্তে চুরুট ধরালেন। জিজ্ঞেস করলুম, কোথায় গিয়েছিলেন? কর্নেল হেলান দিয়ে বসে বললেন, আমার বাহাত্তরে ধরতে যে বেশি বাকি নেই, মাঝে মাঝে হঠাৎ করে টের পেয়ে যাই। এবাড়ির সবচেয়ে পুরানো লোক গোবিন্দ দাস। না ডার্লিং, পদাবলী রচয়িতা সেই কবি নন, ইনি মালি। আমার দোসর বলতে পারো, কারণ ক্যাকটাস চেনে, অর্কিড চেনে। এবাড়ির সব পুরানো গাছের গুড়ির ওপর এবং বিভিন্ন ডালে আশ্চর্য সুন্দর এক জাতের অর্কিড আছে। গোড়ার দিকটা লাল, ডগা নেই। এই শীতে তারা ফুল ফোটায়, সাদা থোকা থোকা ফুল। গোবিন্দ বলল, রামসন্না কোন মুলুক থেকে এনেছিলেন। 5 পুরুষ ধরে তারা এ গাছ সে গাছে জন্মাচ্ছে, মরছে, আবার জন্মাচ্ছে। সেই অর্কিডের গল্প শুনছিলেন গোবিন্দের কাছে? হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, গোবিন্দ এ বাড়িতে অপ্রয়োজনীয় সেকেলে আসবাবের মতো। দয়া করে তাকে এখনো আস্থা করে ফেলে দেওয়া হয়নি। তার খুরপিতে মরচে ধরে ভেঙে গেলে তাকে আর নতুন খুরপি এনে দেওয়া হয় না। বড়বাবু তো থেকেও নেই। ম্যানেজার বাবু যত ঝোঁক চাষবাসে, এমনকি ওই খয়াটে ফুল ফলের বাগানে নাকি আলু ফলাবেন বলে শাসিয়েছেন। ম্যানেজারকে? নুটুবাবু, মানে পরিতোষ। কর্নেল চোখ বুজে চুরুটে মৃদু টান দিয়ে বললেন, বেচারা গোবিন্দের ছোট শাবলটা আজ সকাল থেকে উধাও। গরু ছাগলের অত্যাচারে অস্থির। সে একটা বেড়া দেবে ভাবছিল, কিন্তু গর্ত খোঁড়ার শাবলটা ওকে চুরি করে নিয়ে যায়। কখন চুরি করে নিয়েছিল সে জানে না।
গতকাল বিকেলেও দেখেছিল। কর্নেল, আপনি কি? প্রাজ্ঞ গোয়েন্দা বললেন। আনন্দের কথা, সাবলের জন্য বড়বাবুর কাছে নালিশের আগেই সেটা সে যথাস্থানে দেখতে পেয়ে খুব অবাক হয়েছে। হ্যাঁ ডার্লিং, ওটা আর ফিরে না এলে গোবিন্দ বড়বাবুকে নালিশ করত। সাবলটা হঠাৎ ওভাবে নিপাত্তা হওয়া নিয়ে জল্পনা কল্পনা হতো, বিশেষ করে উমাশঙ্করের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। কর্নেল ফু দিয়ে চুরুটের ধোঁয়া সরিয়ে ফের বললেন, কিন্তু সাবলটা যথাস্থানে ফিরে পেয়ে গোবিন্দ খুশি। তার আর নালিশ জানাবার কারণ রইল না। হ্যাঁ, পরিতোষ তাই সাবলটা গঙ্গায় ফেলে দেয়নি। জানতো গোবিন্দ ও নিয়ে মাথা ঘামানোর মানুষ নয়, বরং আর ফিরে না পেলেই মাথা ঘামাতো, অন্যদের বলতো। সাবলটা দেখলেন? মাথা দুলিয়ে কর্নেল বললেন, নিজের দুঃখের কথা বলতে গিয়ে সাবলটার কথা আমাকে বলল গোবিন্দ, নইলে ওটা তার কাছে উল্লেখযোগ্য ঘটনা নয়, অন্তত হারানিধি ফিরে পাওয়ার পর। এখন কথা হচ্ছে, লোহার শাবল দিয়ে মাথার পেছনে আঘাত করলে শাবলের রক্ত লাগতেও পারে, নাও লাগতে পারে। রক্ত ছিটকে বেরোতে যত কম হোক একটু সময় লাগে। ভোঁতা জিনিস দিয়ে চুলের ওপর আঘাত, ধরো রক্ত ছিটকে বেরোতে অন্তত 3-4 সেকেন্ড দেরি হবে। তার মধ্যে জিনিসটা সরে এসেছে, কাজেই রক্ত নাও লাগতে পারে, কিংবা যদি লাগে অনেক সময় খালি চোখে তা নাও দেখা যেতে পারে। এক্ষেত্রে ফরেন্সিক পরীক্ষা ছাড়া কিছু করার নেই। গোবিন্দের শাবলের ওপর এই জোরালো টর্চের আলো ফেলে আতস কাচি দিয়ে দেখলুম রক্তের সূক্ষ্ম ছিটে লেগে রয়েছে। বলে কর্নেল তার ওভারকোটের ভেতর থেকে কাগজে মোড়া ফুট 3 লম্বা একটা জিনিস বের করে টেবিলে রাখলেন। তারপর বের করলেন একটা বই, চামড়ায় বাঁধানো হলেও সেটার অবস্থা জরাজীর্ণ। অবাক হয়ে বললুম, ওটা কি? কোথায় পেলেন ওটা? তোমার দ্বিতীয় প্রশ্নে বোঝা যাচ্ছে তুমি এটা কি বই বুঝতে পেরেছ। ডার্লিং, এই সেই হারানো বই, রামশঙ্কর শর্মার আত্মচরিত। কোথায় পেলেন আগে বলো? কর্নেল নিরাসক্ত ভঙ্গিতে বললেন, গোবিন্দ অর্কিড চেনে। রাম শর্মার আনা অর্কিডের বংশধরদের ওপর তার খুব লক্ষ্য। ফুল ফুটলে তো কথাই নেই, সে আনন্দে নেচে ওঠে। অর্কিডের কথায় খুশি হয়ে বলল, কোনে সিরিজ গাছটার গুঁড়ির ওপর যে অর্কিডগুলো আছে, ও বেলা তাতে ফুল ফুটেছে, দেখবেন নাকি হুজুর? আমি কেন, সাহেবি পোশাক পরা সবাই ওর কাছে হুজুর। তো আমার টর্চ খুব জোরালো। ফুল দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল অর্কিডের ঝালরের ভেতর কি যেন রয়েছে, পাখির বাসা। গোবিন্দকে বললুম, মই আছে কি? গোবিন্দ বলল, আনছি হুজুর। বাধা দিয়ে বললুম, অর্কিডের ভেতর বইটা লুকানো ছিল তাহলে? ধুরন্ধর বৃদ্ধ কোনো জবাব দিলেন না। বইটা টেনে নিলুম হাত থেকে। চোখ বুজে চুরুটে টান দিয়ে বললেন, আগে পরিশিষ্টটা পড়ো শুনি। পড়তে শুরু করলুম। জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, সবটা পড়া যায় না। ভবিষ্যৎ বংশধর দিগের প্রতি উপদেশ দান নিমিত্ত কহি যে সকল ধর্মকে শ্রদ্ধা করিবেক। বিশেষত কহি যে যীশুখ্রিস্ট ঈশ্বরের অবতার বলিয়া অস্ম দেশে স্বীকৃত হইয়াছেন, তাহার শনিতে মনুষ্য জাতির পাপ ধৌত হইয়াছে। অপিচ যে 2 জড়বস্তু সমুদয় তাহার শনিপ্রাপ্ত হইয়াছে, উহারা জড়ত্ব নাশ হেতু ধন্য হইয়াছে। উদ্যানে পক্ষী সকল বিচরণ করে, উহারা পঞ্চপ্রকার পঞ্চরূপের প্রতীক। সেই পঞ্চরূপ হইল পঞ্চবান, খ্রিস্টের শনিপ্রাপ্ত পঞ্চবান। উদ্যানের শোভাস্বরূপিণী অপ্সরা রক্ষণাবেক্ষণ নিমিত্ত কহি যে উহার অনিন্দ সুন্দর আননে আত্মবলিদানের স্পর্শগুণ বিধায় উহা ধন্য। বহু প্রযত্নে উহাকে প্রতিষ্ঠা করিয়াছি। কর্নেল সোজা হয়ে বসলেন, বইটা আমার হাত থেকে নিয়ে পরিশিষ্ট পড়তে শুরু করলেন। তারপর বললেন, জয়ন্ত, সম্ভবত এখানেই রাম শর্মা কি যেন আভাস দিয়েছে। অপ্সরা মূর্তি মানে নিশ্চয়ই ফোয়ারার মাথায় ওই মূর্তিটা। 5 কোনা ফোয়ারা, রক্ষণাবেক্ষণের নির্দেশ দিচ্ছেন ভবিষ্যৎ বংশধরদের। উহার অনিন্দ সুন্দর আননে আত্মবলিদানের স্পর্শগুণ। জয়ন্ত, এ কথায় কি যিশুর ক্রুশে আত্মবলিদান বোঝাচ্ছে না? কিন্তু কথাটা লক্ষ্য করো, আননে, তার মানে মুখে।
মুখে মানে মাথার ভেতর। কর্নেল উঠে দাঁড়ালেন উত্তেজিতভাবে। আমারও মাথার ভেতর একটা সাড়া জাগলো। বললাম, কিন্তু ফোয়ারার ওই অপ্সরার মাথাই তো নেই, কবে ঝড়ের সময় গুঁড়ো হয়ে গেছে। প্রণব শঙ্কর বলছিলেন না? কিন্তু তাহলে পেরেকটা নিশ্চয়ই কেউ পেয়েছিল, দেখেও কিছু টের পাইনি। কর্নেল অস্থির হয়ে বললেন, একটা মূল্যবান ঐতিহাসিক জিনিস। বাইরে জুতের শব্দ শোনা যাচ্ছিল। তারপর টর্চের আলো দেখলুম। কেউ ভারী গলায় বলল, কোন ঘরে? গঙ্গাধরের কথা শোনা গেল। ওই যে স্যার, হ্যারিকেন জ্বলছে। কর্নেল দরজায় উঁকি মেরে বললেন, মিস্টার সান্যাল নাকি? চলে আসুন। হ্যালো ওল্ড আপ। একজন পুলিশ অফিসার ঘরে ঢুকে কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করলেন। আরও 4 জন পুলিশ অফিসার তার পেছনে পেছনে ঘরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে বুঝলুম গত 2 ঘন্টা ধরে গোয়েন্দা প্রবর শুধু গোবিন্দের সঙ্গে আড্ডা দেননি, এদের সঙ্গেও যোগাযোগ করেছেন। কর্নেল বললেন, মিস্টার সান্যাল, আলাপ করিয়ে দিই, আমার তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী। আর জয়ন্ত, ইনি পুলিশ সুপার মিস্টার অজিতেশ সান্যাল। অন্যান্যদের সঙ্গে আলাপ পরিচয়ের পর কাজের কথা শুরু হলো। থানা অফিসার ইন্দ্রজিৎ ভদ্র বললেন, পরিতোষকে মাঠে মিস্টার ব্যানার্জির ফার্মে পাওয়া গেছে। কর্নেল, আপনার অনুমান কাঁটায় কাঁটায় মিলে গেছে। এই মাত্র ওকে পাকড়াও করে সোজা আসছি। আসামি এতক্ষণ থানার লকআপে। কর্নেল বললেন, এই নিন মার্ডার উইপন, ফরেন্সিকে পাঠাতে হবে, ওতে রক্ত আর খুনির হাতের ছাপ আছে, পাকা সাক্ষী গোবিন্দ মালিও। কাগজের মোড়কে ভরা শাবলটা একজন অফিসার সাবধানে নিয়ে গেলেন। এতক্ষণে প্রণব শঙ্কর নেমে এলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, রাস্কেল খুনিটা ধরা পড়েছে কাল সাপটা। মিস্টার সান্যাল হাসতে হাসতে বললেন, কিছুক্ষণ আগে আপনার ফার্ম হাউসে গিয়ে রাত কাটাবে ভাবছিল। আগে থেকে ওত পেতে ছিল আমাদের লোকজন। ভাববেন না, আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমন গিয়ে। প্রণব শঙ্কর বসলেন, বললেন, চায়ের ব্যবস্থা হচ্ছে, আপনারা একটু বসুন দয়া করে। কর্নেল বললেন, এই দিকটা আমি এখানে আসার পরও ভাবিনি। বোম্বের রোডরিগেরই লোক এখানে আছে ভেবেছিলাম, কিন্তু ভেবে পাচ্ছিলাম না বোম্বে থেকে ওর পক্ষে এত দ্রুত এখানে যোগাযোগ। তাছাড়া বইটা চুরির খবর পাওয়া, সবই কেমন গোলমেলে মনে হচ্ছিল। বিকেলে ভৈরবগড় গিয়ে রাজা বাহাদুরের কাছে যখন জানতে পারলুম মিস্টার ব্যানার্জি বইটা ছাপার ব্যাপারে খোঁজ নিচ্ছেন, তখনই টের পেলুম মিস্টার ব্যানার্জির পেছন থেকে কেউ তাগিদ দিচ্ছে। বহু ভাবনা চিন্তার পর বইটা এবার তার খুব দরকার হয়েছে। যাই হোক, পরিতোষ মরিয়া হয়ে প্রমাণলোপের চেষ্টা করছিল লোডশেডিং এর সুযোগে। বইটাও সিরিজ গাছ থেকে হাতিয়ে নিয়ে যেত, কিন্তু আমি সেখানে থাকাই পারিনি। ভেবেছিল পরে এক সময় এসে নিয়ে যাবে। এবার একটা কথা জিজ্ঞাসা করি মিস্টার ব্যানার্জিকে। প্রণব শঙ্কর বললেন, বলুন কর্নেল। ফোয়ারার অপ্সরার মাথা 1942 সালের ঝড়ে ভেঙে গিয়েছিল। তখন আপনার বয়স কত? তা 24-25 হবে। তাহলে তো আপনার মনে থাকা উচিত। অপ্সরার মাথা ভেঙে যাওয়ার পর কোনো পেরেক জাতীয় কিছু দেখেছিলেন এর ভেতর? হ্যাঁ হ্যাঁ, গলার ভেতর লোহার শুল মতো বসানো ছিল মুন্ডুটা জোড়া দেওয়ার জন্য। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, না মিস্টার ব্যানার্জি, ওটাই সেই পবিত্র ঐতিহাসিক পেরেক। বলেন কি? প্রণব শঙ্কর অবাক হয়ে বললেন, তাই বুঝি ওটার গায়ে খুদে হরফে কি সব লেখা ছিল যেন? সেটা তারপর কি হলো মনে আছে? গঙ্গাধর দরজার কাছ থেকে বলল, কেন বড়বাবু? সেটা গোবিন্দর বউ উপরে এনেছিল না, ছাগল বাঁধা খুঁটি করেছিল, গোজের মতো জিনিসটা, পায়ে নকশা কাটা ছিল। কর্নেল বললেন, তাহলে সেটা গোবিন্দের ঘরে থাকা উচিত। গঙ্গাধর মাথা নেড়ে বলল, গোজটা ভারী অপয়া ছিল স্যার। গোবিন্দর বউ যে ছাগল তাতে বাঁধত, তাকে শেয়ালে নিয়ে যেত, নয়তো রোগে ভুগে মারা পড়ত। শেষে বউটাও মরে গেল। তখন গোবিন্দ একদিন ওটা গঙ্গায় ফেলে দিয়ে এসেছিল। তারপর আর কোনো রকম ক্ষতি হয়নি স্যার। কর্নেল হতাশ ভঙ্গিতে বললেন, গঙ্গায় ফেলে দিয়েছিল? এতক্ষণে দেখলুম দরজার কাছে একটা ভীষণ বুড়ো মানুষ তুলোর কম্বল জড়িয়ে বসে রয়েছে। সে খক খক করে কাশলো প্রথমে, তারপর বলল, হুজুর, ওই নকশা কাটা মন্তর লেখা গোঁজি এবারই সর্বনাশ করেছে। বড়বাবু ছেলেপুলে নেই, একটা ভাই ছিল, সেও বেঘরে খুন হলেন।
এদিকে আমার দশা দেখুন, কোনো রকমে বেঁচে আছে। কোনো সুখ শান্তি নেই হুজুর, সেই থেকে কোনো সুখ শান্তি নেই। ওই যে কথায় বলে, যত হাসি তত কান্না, বলে গেছে রাম সন্না। লোহার গোঁজে মন্তর খোদাই করে রেখেছিল কেউ, তাইতে ওনারও ফাঁসিতে প্যাদান গিয়েছিল। ঘরে সবাই কিছুক্ষণ চুপচাপ। তারপর আলো জ্বলে উঠল। প্রণব শঙ্কর বললেন, গঙ্গু, চা কোথায় রে? আনি বড়বাবু, বলে গঙ্গাধর চলে গেল। কর্নেলের দিকে তাকিয়ে দেখলুম গালে হাত রেখে বসে আছেন চুপচাপ। দেখে মনটা খারাপ হয়ে গেল। পবিত্র ঐতিহাসিক জিনিসটা উদ্ধার করতে পারলে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারতেন তুমুল উত্তেজনায়। সকালে ট্রেন ধরবো বলে আমরা তৈরি হয়েছিলাম। কর্নেল বললেন, এসো জয়ন্ত, একবার ফোয়ারার বিদেশিনী অপ্সরাকে বিদায় জানিয়ে আসি। ফোয়ারার কাছে গিয়ে বললেন, আমার সত্যি ৭২ ধরেছে ডার্লিং। মেলে কাল দুপুরে এই ৫ কোনা ফোয়ারা দেখেই অনুমান করা উচিত ছিল এখানেই রহস্যের চাবি লুকিয়ে রয়েছে। ওটা দেখা মাত্র খ্রিস্টীয় পবিত্র নক্ষত্রের কথা মাথায় এসেছিল, অথচ পেরেকটার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ থাকা উচিত। স্যাটর, আরেপো, টেনেট, অপেরা, রোটাস। ১ মিনিট, বলে কর্নেল ফোয়ারার ভেতর নেমে ফাটল ধরা চুন কংক্রিটের স্তম্ভের একদিকে ঘাস ও আগাছা সরালেন। একটা ছুরি বের করলেন পকেট থেকে। ছুরি দিয়ে ঘষতে থাকলেন বেশ কিছুক্ষণ। তারপরেই মুখ তেতো করে সরে এলেন। দেখি স্তম্ভের গায়ে একটা কাকের টেরাকোটা মূর্তি ফুটে বেরিয়েছে। তাহলে অন্যদিকে কোকিল, কাকাতুয়া, কাঠঠোকরা আর কাদা খোঁচাও নিশ্চয়ই আছে। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু আর ঘুরেও দাঁড়াতে রাজি নন। বললেন, ট্রেনের সময় হয়ে গেছে, চলে এসো জয়ন্ত। বুঝলুম ওই কাকটাই গন্ডগোল বাঁধিয়েছে। কাক ওর দুচক্ষের বিষ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।